friends, welcome to MH Education Lab. So আজকে আমরা তোমাদের জন্য নিয়ে যে এসেছি যেটা তোমাদের WBCS প্রিলিমস এক্সামটা হয়ে যাওয়ার পর থেকেই অনেকে কোয়ারি করছিল, বারবার করে বলছিল যে স্যার অ্যাটলিস্ট যেন সায়েন্স পোর্শনের একটা ডিটেলড এক্সপ্লেনেশন ভিডিও বা সলিউশন ভিডিও তোমাদেরকে প্রোভাইড করা হয়। তার কারণ আমরা জানি যে এবছর কিন্তু সায়েন্সের ক্ষেত্রে আই থিঙ্ক সব থেকে বেশি প্যাটার্ন ওলট পালট হয়েছে ইন দ্য সেন্স, প্রথমত এবারে সায়েন্সে বায়োলজি থেকে একটাও কোশ্চেন আসেনি, যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল। এরকমটা কেউই এক্সপেক্ট করতে পারেনি যে বায়োলজি থেকে একদমই কোশ্চেন আসবে না। মেনলি এবছরের ফোকাস ছিল পরীক্ষাতে, সেটা হচ্ছে ফিজিক্স। কেমিস্ট্রিরও কোশ্চেন খুবই কম, হাতে গোনা কিছু ছিল। যার ফিজিক্সে কনসেপ্ট ভালো, যার ফিজিক্সের নলেজ ভালো, সে কিন্তু এবার WBCS এ সায়েন্সে ভালো স্কোর করে বেরোবে। আর যার ফিজিক্স ভালো নলেজ নেই তার কিন্তু বেশ ভালো রকম প্রবলেম ফেস করতে হবে। একটা জিনিসও তোমরা অনেকবার আমাদেরকে বারবার এখানে কোয়ারিজ করেছো, সেটা হচ্ছে তারা বলেছো যে অনেকে যারা আমাদের পেড কোর্সে এনরোল হতে চাইছো এখন, তারা পার্টিকুলার বলেছো যে স্যার সায়েন্সের এবছর যা কোশ্চেন, আপনাদের যা কোর্স পড়ানো হয়েছে অলরেডি, সায়েন্স আমাদের কমপ্লিট হয়ে গেছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পুরো পড়ানো হয়ে গিয়েছে আমাদের পেড কোর্সে, তো সেখানে থেকে কি আমাদের কোশ্চেন এসেছে কমন, তো সেটা যদি জানান খুব ভালো হয়। তো দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ এখানে আমি প্রত্যেকটা কোশ্চেনের সাপেক্ষে আমাদের পেড কোর্সের যে নোটসগুলো, সেই নোটসের পোর্শনকে আমি পুরো স্ক্রিনশট নিয়ে অ্যাটাচ করে রেখেছি, যাতে তোমরা নিজেরাই পরিষ্কার দেখতে পাও যে আমাদের পড়ানো নোটস থেকে কিন্তু তোমাদের WBCS এ ভালো রকম কমন এসেছিল। আইদার ডাইরেক্ট কমন কোশ্চেন এসেছিল, অথবা হচ্ছে কনসেপ্ট যেটা পড়ানো হয়েছে সেই কনসেপ্টের উপর কোশ্চেন এসেছিল। এবং এবারে কিন্তু আমাদের WBCS এ 90%-এর উপরে কোশ্চেন কমন এসেছে সায়েন্সে, এটুকু আমি বলতে পারি, কারণ এটা আমি তোমাদের এক্ষুনি দেখাবো। এবছরের যে কোশ্চেন প্যাটার্ন ছিল, এবছরের কোশ্চেন প্যাটার্ন ওভারঅল WBCS এর কোশ্চেনের লেভেল একটু ইজি হলো। সায়েন্সে কিন্তু বেশ কিছু ভালো ভালো কোশ্চেন ছিল, কিন্তু সেই ভালো ভালো কোশ্চেনেরও কিন্তু কনসেপ্ট আমাদের এখানে কভার অলরেডি করানো হয়েছিল, সেটা তোমরা আজকে দেখলেই বুঝতে পারবে। প্রথম কোশ্চেন যেটা দিয়েছে, প্রথম কোশ্চেন কেমিস্ট্রির কোশ্চেন আমাদের হচ্ছে, এটা আমি হচ্ছে তোমাদের বলে দিচ্ছি, সেট সি এর যে কোশ্চেন পেপার, সেইখান থেকে কোশ্চেনগুলো তুলে এখানে প্লেস করেছি, যাতে তোমরা নাম্বারগুলো ক্রনোলজি অর্ডারে দেখতে পাও নাম্বারটা। ফার্স্ট 31 নম্বর কোশ্চেন বলা হয়েছে, রেশিও অফ RMS স্পিড অ্যান্ড মোস্ট প্রবাবল স্পিড ফর এ মলিকিউল ইন অ্যান আইডিয়াল গ্যাস ইজ। RMS স্পিড মানে হচ্ছে রুট মিন স্কোয়ার স্পিড, এবং এটাকে হচ্ছে শর্টে অনেক সময় বলা হয় MPS স্পিড বা মোস্ট প্রবাবল স্পিড ইন অ্যান আইডিয়াল গ্যাস। তো এটা দেখো, এটা আমি বলবো তোমাদের কোশ্চেনটা একটু আউট অফ দ্য বক্স গেছে, আউট অফ দ্য বক্স ইন দ্য সেন্স এটা অ্যাকচুয়ালি কেমিস্ট্রির ক্লাস 11 এর সিলেবাসের কোশ্চেন। অ্যাকচুয়ালি WBCS এর যে সিলেবাসটাকে, WBCS এর সিলেবাসটা কিন্তু সায়েন্স পোর্শনে দেখতে গেলে তোমাদের মাধ্যমিক লেভেলের বা তোমার ক্লাস 9-10 এর যে NCERT সেই লেভেলের মধ্যে কোশ্চেনটা ঘোরাফেরা করে। বাট আমি এবারে যখন পেড কোর্সে পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে আমি বারবার করে বলেছিলাম যে WBCS এর কিন্তু কোশ্চেনের যা লেভেল এখন ধীরে ধীরে যাচ্ছে, সেখানে শুধুমাত্র মাধ্যমিকে তোমার থেমে থাকলে চলবে না, তোমাদের কিন্তু NCERT ক্লাস 9, 10, 11, 12 চারটাই কভার করতে হবে। যদি তুমি তোমার সায়েন্সে ভালো দখল রাখতে চাও এবং সায়েন্সে ভালো স্কোর করতে চাও WBCS এ, ঠিক আছে, তুমি যদি মনে করো যে আমি WBCS এ হচ্ছে সায়েন্স পোর্শনে 80%-এর উপরে স্কোর করব, সেখানে তোমাদের কিন্তু NCERT শুধু 9, 10 এখন পড়লে আর হবে না, 11, 12 পড়তে হবে। এবং আমি তোমাদের কিন্তু সেই অনুযায়ী পড়িয়েও ছিলাম। বাট আনফর্চুনেটলি এই কোশ্চেনটা আমাদের পড়ানো থেকে কমন আসেনি, এবং একমাত্র এই একটাই কোশ্চেন আছে যেটা পুরোপুরি আউট অফ দ্য বক্স চলে গেছে। মানে ডাইরেক্ট তো থাক, এই কনসেপ্টগুলো আমি তোমাদেরকে পড়ানো হয়নি, কারণ আমি ভাবিনি যে 11-12 এর কেমিস্ট্রি থেকেও এতটা কোশ্চেন থাকবে। ঠিক আছে, আমি তোমাদের যে জায়গাগুলো 11-12 মানে বেসিক্যালি আমি তোমাদের পড়ানোর সময় কি করেছিলাম পেড কোর্সে, যে NCERT 9-10 এর সিলেবাসটাকে বেস রেখে যে জায়গাগুলোতে 11-12 থেকে টাচ করে কোশ্চেন আসে সেই জায়গাগুলোকে আলোচনা করেছিলাম। বাট আনফর্চুনেটলি এইখানে আমি দেখলাম তোমাদের RMS এবং MPS এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে। এবার কিছু স্টুডেন্টের যদি নিজস্ব পার্টিকুলার নলেজ থেকে সে করতে পারবে, বাট আমি এটা পুরো কিছু করার নেই, আমাকে স্বীকার করতে হচ্ছে যে হ্যাঁ এটা কিন্তু আমাদের করানোর বাইরে থেকে এসেছে, এবং এই একটাই মাত্র কোশ্চেন পুরো সায়েন্স পোর্শনে যেটা আমাদের পুরোপুরিভাবে বাইরে থেকে এসেছে, যেটা আমি তোমাদের জন্য প্রথমেই বলে দিলাম। আমি চাইলে এই কোশ্চেনটা লাস্টে রাখতে পারতাম, লাস্টে বলতাম দেখো একটা কোশ্চেন বাইরে থেকে এসেছে, কিন্তু আমি প্রথমেই এই কোশ্চেনটা রেখেছি যেটা আমাদের বাইরে থেকে এসেছে। তো এখানে দেখো জিনিসটা খুব একটা কঠিন কিছুই না, তোমাকে জাস্ট ফর্মুলাটা জানতে হবে, ফর্মুলাটা জানলেই তুমি RMS এবং MPS স্পিডের রেশিওটা করে ফেলতে পারবে। তোমাদের এখানে দেখো কি বলা হচ্ছে, আমি এখানে সবগুলোই দিয়েছি। একটা হয় তোমার MPS স্পিড, যেটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। একটা থাকে এভারেজ স্পিড, যেটাকে আমরা V বার দিয়ে ডিনোট করি।
আরেকটা থেকে রুট মিন স্কোয়ার স্পিড বা আরএমএস স্পিড, যেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। তো এখানে হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে ফর্মুলা কি, আমাদের যে এমপিএস স্পিডের ফর্মুলা হচ্ছে রুট আন্ডার 2RT ডিভাইড বাই এম। যে আমাদের এভারেজ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে রুট আন্ডার 8RT বাই এম, 8RT বাই পাই এম। আর রুট মিন স্কোয়ার বা আরএমএস যে ভেলোসিটি তার ফর্মুলা হচ্ছে রুট আন্ডার 3RT বাই এম। তো এইগুলো যদি আমি রেশিও করি, এখানে তিনটেরই আমি রেশিও করে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের যদি ভবিষ্যতে এই টপিক থেকে কোশ্চেন আসে আর কোথাও না আটকায়। তো এখানে তোমাদের টোটাল হচ্ছে রেশিও কত আসছে, √2:√8/π/√3। তো এখানে তোমাদের যেটা চেয়েছে কি, এখানে তোমাদের চেয়েছে আরএমএস স্পিড এবং এমপিএস স্পিডের মধ্যে রেশিও। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে √3:√2। ঠিক আছে, এই ফর্মুলা থেকে তোমরা, এই দুটো ফর্মুলা থেকে তোমরা করে নিতে পারবে √3:√2। ওকে, এই একটাই কোশ্চেন ছিল, আমি আবারও বলছি তোমাদের প্রথমেই আমি স্বীকার করে নিলাম যে একটাই কোশ্চেন ছিল যেটা আমাদের পুরোপুরিভাবে করানোর বাইরে থেকে এসেছে। বাকি এরপর যতগুলো তোমাদের কোশ্চেন করা দেখাবো আমি, একটা কোশ্চেনও আমাদের বাইরে থেকে আসেনি। প্রত্যেকটা কোশ্চেন আইদার আমাদের কনসেপ্ট থেকে, যে করানো কনসেপ্ট ছিল সেখান থেকে এসেছে, অথবা ডিরেক্ট আমাদের এখান থেকে উঠে এসেছে। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে পিওর সিলিকন অ্যাট 0 কেলভিন। 0 কেলভিন বা অ্যাবসোলিউট জিরো যা বলবে, এখানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ ঘোরাতে পারে তোমাদেরকে, এটাকে বলতে পারে যে অ্যাবসোলিউট জিরোও বলতে পারে, এটাও বলতে পারে যে পিওর সিলিকন অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে তার হচ্ছে কি হিসেবে কাজ করে। তোমাদের মাথায় রাখতে হবে যে পিওর সিলিকন অ্যাট 0 কেলভিন বা অ্যাবসোলিউট জিরোতে ইনসুলেটর হিসেবে কাজ করে। এবং শুধুমাত্র পিওর সিলিকন নয়, যে কোনো সেমিকন্ডাক্টর অ্যাবসোলিউট জিরোতে বা 0 কেলভিনে ইনসুলেটর হিসেবে কাজ করে। এখানে দেখো আমি এবার তোমাদের হচ্ছে আমাদের যে পেড কোর্সের যে নোটস, সেখানের স্ক্রিনশটটা আমি এখানে অ্যাটাচ করে রেখেছি। যারা আমাদের পেড কোর্সে অলরেডি আছো তাদেরকে আমি বলবো তোমরা এই জায়গাটা কোথায় পেয়ে যাবে, এই জায়গাটা তোমরা পেয়ে যাবে ইলেকট্রিসিটি চ্যাপ্টারে। কোথায়? ইলেকট্রিসিটি চ্যাপ্টারের নোটসটা খুলে দেখবে। ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আমি তোমাদের এখানে পড়িয়েছিলাম কন্ডাক্টরস অ্যান্ড ইনসুলেটর, যেখানে আমি তোমাদের কন্ডাক্টর এবং ইনসুলেটর কি তাদের এক্সাম্পল সব পড়িয়েছিলাম। তারপরে আমি পড়িয়েছিলাম সেমিকন্ডাক্টরের কাছে দেখো এখানে পুরো বোল্ড করে লেখাই আছে অ্যাট 0 কেলভিন অল সেমিকন্ডাক্টরস আর ইনসুলেটার্স। সো এটা কিন্তু আমাদের পড়ানোর থেকে একদম ডিরেক্ট কোশ্চেন উঠে এসেছে। এবং এই জায়গাটা আমি তোমরা দেখতেই পাচ্ছ, এই জায়গাটা আমি তোমাদের একদম বোল্ড করে রেখেছি যে 0 কেলভিনে না তো শুধুমাত্র পিওর সিলিকন, যে কোনো সেমিকন্ডাক্টর, কিন্তু কি হয়, যে কোনো সেমিকন্ডাক্টর হচ্ছে আমাদের ইনসুলেটর হিসেবে কাজ করে। এবার কেউ কেউ বলবে স্যার পিওর সিলিকন যে সেমিকন্ডাক্টর সেটা কি করে বুঝবো? পিওর সিলিকন সেমিকন্ডাক্টর এটা তোমার জানা উচিত, না জানা থাকলেও আমাদের মডার্ন ফিজিক্স চ্যাপ্টারে আমি এটা বলে দিয়েছিলাম যে পিওর সিলিকন, জার্মেনিয়াম, এগুলো কি হয়, এগুলো এগুলো সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, এখানে ইভেন কি দেখো আমি সুপার কন্ডাক্টর সম্বন্ধেও লিখে রেখেছি যে মেটেরিয়ালস হুইচ লস দেয়ার রেজিস্টিভিটি অ্যাট লো টেম্পারেচার আর কল্ড সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর কি জিনিস সেটা সম্বন্ধে আমি তোমাদেরকে এখানে বলে রেখেছি। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু এটা একদম ডিরেক্ট কোশ্চেন উঠে এসেছে যে অ্যাট 0 কেলভিন অল সেমিকন্ডাক্টরস আর ইনসুলেটর, সেখান থেকে কোশ্চেন এসেছে। ঠিক আছে, এবার এইটুকু তোমাকে তো মানে করতেই হবে, লজিক তো ডট কানেক্ট করতেই হবে। কেউ যদি বলে স্যার পিওর সিলিকন যে সেমিকন্ডাক্টর আমি বুঝবো কি করে, তাহলে সমস্যা আছে। ঠিক আছে, আমি কি বলছি সেটাও সে বুঝতে পারবে, সে যদি হচ্ছে আমাদের যে মডার্ন ফিজিক্সের যে নোটসটা সেখানটা যদি পড়ে, সেইখানে আমি পরিষ্কার লিখে রেখেছি যে আমাদের সেমিকন্ডাক্টর পিওর সিলিকন কি সেমিকন্ডাক্টর হয়। অতএব সেইটুকু ডট তোমাকে কানেক্ট করতেই হবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দ্য পাওয়ার অফ লেন্স ইজ +2 ডায়োপ্টার, দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স অ্যান্ড ইটস নেচার আর। এখান থেকে কোশ্চেন করা হয়েছে যে +2 ডায়োপ্টারের যদি লেন্স হয়ে থাকে এটার কি হবে, নেচার হবে, কি রকম নেচার হবে এবং তার পাওয়ার কত হবে। তো এই কোশ্চেনটা যারা চশমা পরে তারা তো খুব ইজিলি বলতে পারবে, যাদের চোখে হচ্ছে মাইনাস পাওয়ারের চশমা আছে তারা চশমাটা একবার ভিডিও দেখতে দেখতে খুলে দেখে নাও, তাদের চশমাটা কিন্তু কাঁচটা কি অবতল বা কনকেভ। যখনই মাইনাস পাওয়ার থাকে তখন কি হচ্ছে, এই কাঁচটা কনকেভ হয়, অবতল হয়, তোমরা চশমা খুলে দেখে নিতে পারো। আর যাদের হচ্ছে প্লাস পাওয়ার থাকে তাদের সবসময় কি হয়, কনভেক্স হয়। এবং এর ফর্মুলাটা কি দেখো এখানে আমি এগেন তোমাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছি, আমাদের পেড কোর্সের নোটসের আমি স্ক্রিনশট তুলে এখানে দেখেছি। আর যারা আমাদের এতে আছো, পেড কোর্স অলরেডি আছো, তারা অপটিক্সের নোটসে দেখে নেবে, অপটিক্সের নোটসে এটা আছে পাওয়ার অফ লেন্সেস। পাওয়ার অফ লেন্সেস এই জায়গাটা দেখো আমি পরিষ্কার এখানে দেখিয়েছি যে এসআই ইউনিট হচ্ছে ডায়োপ্টার, কনভেক্স হলে হচ্ছে পাওয়ার পজিটিভ হয়, কনকেভ হলে পাওয়ার নেগেটিভ হয়। পাওয়ার অফ লেন্সের ফর্মুলা দেখো P = 1/f ইন মিটার।
এবার যদি মিটারটাকে এখানে আমাকে কি বলেছে, এখানে আমাকে বলেছে কত, এখানে আমাকে বলেছে প্লাস ডু ডায়াপ্টার, অ্যান্সার চেয়েছে আমার সেন্টিমিটারে। যদি আমার অ্যান্সার সেন্টিমিটারে চাই তাহলে আমি এটা কি করব, 100 ডিভাইড বাই ফোকাল পাওয়ার ইন সেন্টিমিটার, P is equals to 100 ডিভাইড বাই F ইন সেন্টিমিটার, যেহেতু এখানে অ্যান্সার সেন্টিমিটারে চেয়েছে। এবার এখানে পাওয়ার বলে দিয়েছে 2, অতএব 2কে 100কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 50। তাহলে এখানে আমার সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, 50 সেন্টিমিটার কনভেক্স লেন্স, কারণ যেহেতু প্লাস পাওয়ার তাই কনভেক্স লেন্স। আর ফর্মুলা থেকে আমি পেয়ে যাচ্ছি কি, এটার ফোকাল লেন্থ হচ্ছে 50 সেন্টিমিটার। তো এখানে কিন্তু ফুল কনসেপ্ট তোমাদের একদম আছে, জাস্ট ফর্মুলায় তোমরা যদি পুট করতে পারো তাহলেই হবে। আর কেউ যদি মনে করে যে তোমার সেন্টিমিটারে পারবে না, তাহলে এখানেও তোমরা এমনি করতে পারো, 1 ডিভাইডেড বাই তুমি হচ্ছে ওখানে 2 করে দিলে কত বেরো, 2 করে দিলে বেরোলে হচ্ছে তোমার 0.5 মিটার, বা 0.5 মিটারকে নিশ্চয়ই তুমি সেন্টিমিটারে করতে পারবে। তুমি যদি মনে করো যে আমি ফর্মুলাটা চেঞ্জ করতে পারলাম না, যে 100 বাই এফ ইন সেন্টিমিটার, দরকার নেই, তুমি এমনি নর্মাল করবে, 0.5 মিটার অ্যান্সার বেরোবে তোমার, সেটাকে তুমি 50 সেন্টিমিটার করে দেবে। আর তার সঙ্গে দেখো আমাদের হচ্ছে পাওয়ার কম্বিনেশন অফ লেন্স, এই সংক্রান্ত সমস্ত নোটস কিন্তু আমাদের এখানে পড়ানো হয়েছিল পেড কোর্সের মধ্যে, ঠিক আছে। এবং এই টাইপের নিউমেরিক্যালও কিন্তু আমাদের ক্লাসের মধ্যে করানো হয়েছে। আমি নিউমেরিক্যালের স্ক্রিনশট দেইনি, কারণ নিউমেরিক্যাল তো একদম হুবহু আসবে না, স্বাভাবিক ব্যাপার, বাট সেম টাইপের নিউমেরিক্যাল কিন্তু করানো হয়েছে আমাদের ক্লাসের মধ্যে। যারা পেড কোর্সে আছো তারা কিন্তু জানো, তারা কিন্তু এটা আরামসে করতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 50 যেটা আসছে, এখানে কোশ্চেনটা করেছে স্পেকট্রাম অফ কালার ইন কম্প্যাক্ট ডিস্ক ইজ ডিউ টু, কালার স্পেকট্রাম ইন কম্প্যাক্ট ডিস্ক ডিউ টু, সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হবে ফ্রেন্ডস অপশন সি, ডিফ্র্যাকশন। অপশন সি সঠিক উত্তর হবে ডিফ্র্যাকশন। এটাও কিন্তু একদম ডাইরেক্ট হুবহু আমাদের নোটস থেকে উঠে এসেছে। তার কারণ দেখো এখানে আমি নোটসের স্ক্রিনশটটা নিয়ে রেখেছি, ডিফ্র্যাকশন অফ লাইট যেটা আমাদের নোটসে পড়ানো হয়েছে, ঠিক আছে। তো সেই জায়গাটা আমি এখানে স্ক্রিনশট নিয়ে রেখেছি। এখানে দেখো এইখানে আমি পরিষ্কার দেখো লেখা আছে যে ফর এক্সাম্পল দ্য ক্লোজলি স্পেসড ট্র্যাকস অন সিডি অর ডিভিডি অ্যাক্ট অ্যাজ diffraction grating to form the familiar rainbow pattern we see when looking at the disc। একদম এই এক্সাম্পলটা আমাদের নোটসে করানো হয়েছিল, এটা একটা পপুলার এক্সাম্পল, এবং এখান থেকে কিন্তু সরাসরি কোশ্চেন উঠে এসেছে যে আমাদের এই কম্প্যাক্ট ডিস্কে যে স্পেকট্রাম অফ কালার দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে ডিফ্র্যাকশন। আর আরেকটা জিনিস যেটা অনেকের কনফিউশন, আমি সেই জন্য এটাকে দিয়ে রেখেছি, অনেকে এটা ইন্টারফারেন্সের সঙ্গে গুলিয়ে ফেলতে পারো, যদিও তোমাদের এখানে ভাগ্য ভালো ইন্টারফারেন্স অপশনের মধ্যে নেই। ইন্টারফারেন্সের কালারটা হচ্ছে যে আমাদের সোপ বাবলের মধ্যে যে রেনবো কালারটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের ইন্টারফারেন্স, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের ইন্টারফারেন্সের কারণে হয়। বাট সিডিতে যে কালারটা দেখতে পাওয়া যায় সেটা ডিফ্র্যাকশনের কারণে হয়। এবার ডিফ্র্যাকশন এবং ইন্টারফারেন্সের মধ্যে কিন্তু স্লাইড পার্থক্য আছে। তোমরা চাইলে দেখো, আমি তো পেড কোর্সের নোটসের স্ক্রিনশট এখানে ওই পোর্শনটা তুলেই দিয়েছি, তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। আর যারা আমাদের পেড কোর্সে আছো তারা তো অলরেডি জানো নিশ্চয়ই, বা তোমরাও চাইলে নোটসটা খুলে পড়ে নিতে পারো, অপটিক্সের নোটসটা খুলে পড়ে নিতে পারো একবার যদি ভুলে গিয়ে থাকো। আর যারা আমাদের পেড কোর্সে নেই তাদের জন্য তখন আমি তো স্ক্রিনশট তুলে পুরো একদম ওইখান থেকে পুরো স্ক্রিনশট তুলে আমি এখানে ঢুকিয়ে দিয়েছি জিনিসটাকে সেম টু সেম, যাতে তোমরা দেখতে পাও যে আমাদের এখান থেকে কতটা কমন এসছে। তো তোমরা ভিডিও পজ করে পড়ে নিও, তোমাদের যদি মনে হয় যে ইন্টারফারেন্স অফ লাইট, আমি যাও ভিডিওটা একটু এখানে থামিয়েও দিলাম, তোমরা স্ক্রিনশট তুলে নাও মোবাইলে, ডিফ্র্যাকশন তুলে নাও, স্ক্রিনশট তুলে তোমরা নিজেরা পড়ে নিও, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 73। এই কোশ্চেনটা আমার পার্সোনালি মনে হচ্ছে বেশ ভালো কোশ্চেন দিয়েছে। ইন টার্মস অফ থার্মাল কন্ডাক্টিভিটি কে অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ডেল্টা ডায়মন্ড হ্যাজ। জেনারেলি ডায়মন্ডের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি থেকে কোশ্চেন করে, যে ডায়মন্ড যে ইলেকট্রিক্যাল ইনসুলেটার, এই প্রপার্টিটার উপর বেশি কোশ্চেন করে, বা এরকম দেয় যে ডায়মন্ড হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, কিন্তু সেম অ্যালোট্রপিক ফর্ম যে গ্রাফাইট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, এই কনসেপ্টের উপর কোশ্চেন থাকে। বাট এর থার্মাল কন্ডাক্টিভিটির উপর, ডায়মন্ডের থার্মাল কন্ডাক্টিভিটির উপর কোশ্চেন কিন্তু জেনারেলি করে না, বাট এখানে করেছে দেখে আমার খুব ভালো লাগছে। ডাব্লিউবিসিএসও কিন্তু এখন ভালো কনসেপচুয়াল কোশ্চেন দিচ্ছে, মানে কোশ্চেন নিয়ে এরা কিন্তু রিসার্চ করছে। আমি একটা জিনিস কিন্তু এবারে আমি বলবো যে এবারে ডাব্লিউবিসিএস এ কিন্তু অন্যান্য সাবজেক্টের তুলনায় সায়েন্সের কোশ্চেনের লেভেল অনেকটাই আপ ছিল। সায়েন্সের কোশ্চেনে ডাব্লিউবিসিএস এবারে যে মেরে বেরোতে পারবে সে কিন্তু ভালো জায়গায় চলে যাবে, কারণ তার প্রিপারেশনের সায়েন্সের প্রিপারেশন লেভেল যদি তার এই লেভেলে থাকে, তার মানে অন্যান্য মেন সাবজেক্টের প্রিপারেশন লেভেল তার নিঃসন্দেহে ভালো আছে। আর অন্যান্য সাবজেক্টে তো কম্পারেটিভলি ইজি কোশ্চেনই করেছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্সে কম্পারেটিভলি ইজি কোশ্চেন করেছে। বাট সায়েন্সের কিন্তু
ফিজিক্সের যে কোশ্চেনগুলো আছে, ফিজিক্সের কোশ্চেনগুলো কিন্তু বেশ ভালো কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু এরা এখানে করেছে। তো দেখো এখানে সঠিক উত্তর তোমাদের কি হবে, তোমাদের সবসময় মনে রাখতে হবে যে ডায়মন্ডের থার্মাল কন্ডাক্টিভিটি কিন্তু হাই, বাট ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি লো। কেন? কারণ কার্বনের মধ্যে যে ক্যাটিনেশনের কারণে যে পরপর 4টে কার্বন একসঙ্গে পরপর বন্ড তৈরি করে, যে কারণে কি হয়, ওরা হচ্ছে হিটের যে ভাইব্রেশন, হিট কিভাবে কন্ডাক্ট হয়, যে হিট এনার্জি পেলে কি মলিকুলগুলো ভাইব্রেট করতে শুরু করে, এবার ভাইব্রেশনটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, তার ফলে হচ্ছে আমার কি হয়, হিট কন্ডাক্ট করে। এবার ডায়মন্ডের মধ্যে যেহেতু ক্যাটিনেশনের মাধ্যমে পরপর পরপর কার্বন চেন থাকে, এরা কি করে, হিটটাকে খুব সহজে কন্ডাক্ট করতে পারে, কারণ ওই ভাইব্রেশন এনার্জিটা খুব সহজে ছড়িয়ে যায়। কিন্তু যেহেতু এর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, এবার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য কি দরকার হয়, মুক্ত ইলেকট্রন দরকার হয়। কিন্তু ডায়মন্ডের মধ্যে কি হয়, কোনো রকম কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, যে কারণে ডায়মন্ড কি করে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। তাই এর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা লো হয়, বাট থার্মাল কন্ডাক্টিভিটি হাই হয়। এই জিনিসটা মাথায় রাখবে, কারণ অনেক জায়গায় কিন্তু এটা ভুল দেওয়া আছে, অনেক জায়গায় লিখে দিয়েছে যে এটা বোথ ইলেকট্রিসিটি এবং বোথ হিটের ইনসুলেটর হিসেবে কাজ করে, তা কিন্তু নয়, এটা কিন্তু হাই কে এবং লো ডেল্টা হিসেবে কাজ করে। এখানেও দেখো এগেন এটাও আমাদের কমন কোশ্চেন এসেছিল, এখানে আমি তোমাদের ডায়মন্ড এবং গ্রাফাইট থেকে যে কম্পারিজনটা সেটাও আমি তোমাদের এখানে পড়িয়েছিলাম, ঠিক আছে, ডায়মন্ড এবং গ্রাফাইটের উপরে যে কম্পারিজন নোটস, মানে কম্পারিজনটা সেটা আমি পড়েছিলাম। সেখানেও দেখো অলরেডি লেখা আছে যে ইট অ্যাক্টস অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইনসুলেটর। তো জেনারেলি এই পয়েন্টটার উপরই কোশ্চেন করে, থার্মাল কন্ডাক্টিভিটির উপর কোশ্চেন করেন না, বাট যাই হোক এটাও আমাদের পড়ানো ছিল। দেখো এখানে যে পরিষ্কার লেখা আছে, ডায়মন্ড ইজ নট গুড ইন নট good conductor of electricity as it does not have free electron but conducts heat in room temperature। কিন্তু রুম টেম্পারেচারে ভালো হিট কন্ডাক্টর হিসেবে কাজ করে, কিন্তু করতে পারে না, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, কারণ এর মধ্যে ফ্রি ইলেকট্রন নেই। এটা হচ্ছে তোমরা দেখতে পারো কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস যে চ্যাপ্টারটা আছে, আমি পেড কোর্সের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস যে নোটসটা আছে সেই নোটসটা খুলে তোমরা দেখে নিতে পারো, সেই নোটস থেকে কিন্তু এটা সরাসরি কোশ্চেন উঠে এসেছে, ঠিক আছে। এবার এইটুকু তোমাকে কিন্তু মাথা খাটাতে হবে যে হিট কন্ডাক্ট করতে পারে মানে তার হিট কন্ডাক্টিভিটি বেশি, আর ইলেকট্রিসিটির ইনসুলেটর মানে তার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কম। এইটুকু কমন সেন্স কিন্তু কাজে লাগাতেই হবে, না হলে কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষা তুমি দিতে পারবে না। এটাও যদি কেউ বলে যে স্যার এটা আমি বুঝবো কি করে, তাহলে কিন্তু প্রবলেম আছে, এইটুকু তোমাকে কমন সেন্স খাটাতেই হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 88, ব্যাটারি কনসিস্ট অফ, আছে এই কোশ্চেনটা হচ্ছে ডাইরেক্ট আসেনি, এই কোশ্চেনটা আমাদের কনসেপ্টের উপর এসেছে, মানে এর সঙ্গে যে থিওরিটা দরকার ছিল সেই থিওরিটা আমি তোমাদের পড়িয়েছিলাম, বাট এর উপর আমি প্রবলেম করাইনি, ঠিক আছে, এর উপর আমি প্রবলেমটা করাইনি। তো সেটা যদি তোমরা মানে কেউ যদি থিওরিটা পড়ে থাকো পারবে, না হলে হয়তো একটু প্রবলেম হবে। এখানে দেখো কি বলা হয়েছে যে ব্যাটারি কনসিস্ট অফ 10 cells, each of EMF 1 volt, and if 2 cells are wrongly connected the EMF of the battery becomes, ঠিক আছে। তো এখানে জিনিসটা কি বলা হয়েছে যে 10টা সেল আছে, একটা ব্যাটারিতে টোটাল 10টা সেল আছে, প্রত্যেকের ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স কত 1 ভোল্ট করে, এবং দুটো সেলকে কি করা হয়েছে, দুটো সেলকে ভুলভাবে কানেক্ট করা হয়েছে, তাহলে ব্যাটারির ইএমএফটা আলটিমেটলি কত হবে। তো এই কোশ্চেনটাও আমি বলবো লেভেল একটু আপ আছে, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি কিন্তু ডাব্লিউবিসিএস এর যে স্ট্যান্ডার্ড নিউমেরিক্যাল বিশেষ করে, ঠিক আছে, এখানে নিউমেরিক্যালটাই দিয়েছে একটু স্ট্যান্ডার্ড লেভেলের নিউমেরিক্যাল, তো সেই হিসাবে বলবো নিউমেরিক্যালটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড লেভেলের আছে। দেখো এর কনসেপ্ট কিছুই না, কনসেপ্ট তোমাদের মাথায় রাখতে হবে যে যতগুলো হচ্ছে আমি সেলকে রংলি অ্যাটাচ করব, তার দ্বিগুণ সংখ্যক কি হবে, দ্বিগুণ সংখ্যক হচ্ছে পাওয়ার কমে যাবে। মানে দুটো ব্যাটারি যদি ভুল কানেকশন থাকে, সে কি করবে, আরো দুটো ব্যাটারিকে কি করবে, নিউট্রালাইজ করে দেবে। যতগুলো ভুল থাকবে ততগুলোই হচ্ছে, মানে একটাকে যদি হচ্ছে তোমার ভুলভাবে লাগানো থাকে, সে আরো একটাকে কি করবে, নিউট্রালাইজ করে যে দুটোর যে পাওয়ার, দুটোর ইএমএফ কমে যাবে। একই রকম ভাবে এখানে ব্যাটারিকে দুটো সেলকে কি করা হয়েছে, ভুল লাগানো হয়েছে, অর্থাৎ সে দুটো চারটেকে নিউট্রালাইজ করে দেবে। চারটেকে নিউট্রালাইজ করা মানে এখানে চারটের পাওয়ার কমে যাবে। তাহলে এখানে যেহেতু তোমাদের হচ্ছে কি বলেছে, প্রত্যেকের ইএমএফ হচ্ছে 1 ভোল্ট, তাহলে দুটো সেল যদি ভুল কানেকশন থাকে, মানে টোটাল চারটের পাওয়ার এখানে কি হবে, নিউট্রালাইজ হয়ে যাবে। মানে এখানে তোমাদের সঠিক উত্তর কি হবে, 10 - 4 ইন্টু প্রত্যেকটার ইএমএফ কত, প্রত্যেকটার ইএমএফ হচ্ছে 1 ভোল্ট, মানে 6 ভোল্ট। 6 ভোল্ট তোমাদের এখানে কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে। দেখো এখানে আমি লিখে রেখেছি যে X cells are wrongly connected, their equivalent EMF is given by EMF equivalent is equals to n - 2x into E, ঠিক আছে।
এবং তার সঙ্গে দেখো আমি এই যে ফর্মুলাটা আছে ইলেকট্রোমোটিভ ফোর্সের যে ফর্মুলা, ইলেকট্রোমোটিভ ফোর্সের ফর্মুলাটা আমি তোমাদের এখানে দিয়ে রেখেছিলাম, যদিও এই ফর্মুলাটা আর একটু বড় যদি প্রবলেম থাকে তার জন্য থাকে। এপসাইলন ইজ ইকুয়ালস টু ভি প্লাস আই আর, যেখানে ভি হচ্ছে ভোল্টেজ অফ দ্য সেল, আই হচ্ছে কারেন্ট অ্যাক্রস দ্য সার্কিট, আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর এপসাইলন হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্সের ইউনিট হচ্ছে ভোল্ট। তো এই জায়গাটা এইখানে যদি আরো কোনো বড় প্রবলেম দেয় সেখান থেকে মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট দিয়ে যদি কোনো প্রবলেম দিত তার জন্যই ফর্মুলাটা ছিল। বাট এই ফর্মুলা থেকে যে অ্যাকচুয়ালি বা এই কনসেপ্টের উপর যে কোশ্চেন করে দেবে এটা আমি ভাবিনি। এটা ডাব্লিউবিসিএস এর জন্য একটু টাফ কোশ্চেন ছিল, এটা অস্বীকার করা যাবে না। ঠিক আছে, তো এটা ডাইরেক্ট আসেনি, বাট এটা ইনডাইরেক্টলি এসেছিল, মানে কনসেপ্টটা করানো ছিল, বাট এই ধরনের নিউমেরিক্যাল আমাদের এখানে করানো হয়নি, বাট কনসেপ্টটা করানো ছিল। সো নেক্সট কোশ্চেন তোমাদের কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে হাইড্রোলিক প্রেস। হাইড্রোলিক প্রেস ইজ বেসড অন, তো এটা তো খুবই ইজি কোশ্চেন, এটা তো তোমাদের আশা করছি পারা উচিত, মানে কেউ যদি আমাদের কোর্সে নাও থাকতো সে হয়তো পারবে, বাট অ্যাজ ইউজুয়াল এটা আমাদের কোর্স থেকে একদম সেম টু সেম কমন কোশ্চেন উঠে এসেছে। সঠিক উত্তর তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে পাস্কালস ল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পাস্কালস ল যে আছে, পাস্কালস লয়ে তোমাদের হচ্ছে পুরো লটা আমাদের এখানে নোটসে পড়ানো ছিল, এবং দেখো সেখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে there are a lot of practical applications of Pascal law. One of such application is hydraulic lift. Hydraulic lift এবং hydraulic press সেম জিনিস, তোমরা গুগলে দেখতে পারো, হাইড্রোলিক প্রেস লিখলেও দেখবে এই সেম অ্যারেঞ্জমেন্ট যেটা সেটা বেরিয়ে আসবে। অ্যাকচুয়ালি দেখতে গেলে হাইড্রোলিক প্রেস যেটা সেটাই হাইড্রোলিক লিফটেরই একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এটা হাইড্রোলিক লিফট যে জিনিস সেটা হাইড্রোলিক প্রেস সেম জিনিস। এটাও তোমরা দেখতে পাচ্ছ যে সেম টু সেম কমন কোশ্চেন। এবার কেউ যদি বলে যে স্যার হাইড্রোলিক প্রেস তো লেখা আছে, হাইড্রোলিক লিফট তো লেখা নেই, হাইড্রোলিক প্রেস আর হাইড্রোলিক লিফট একই জিনিস বুঝবো কি করে, তাহলে আমি তাকে বলবো তুমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিও না, ডাব্লিউবিসিএস তোমার জন্য নয়। কেউ কেউ বলতেই পারে। আচ্ছা, তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোলিক ব্রেকের যে কনসেপ্ট সেটাও আমি তোমাদের কিন্তু পড়িয়েছিলাম। পেড কোর্সে যারা আছো তারা জানো আমি হাইড্রোলিক ব্রেকের ইভেন কি তোমাদেরকে একটা ভালো অ্যানিমেশন ভিডিও দেখিয়েছিলাম যে হাইড্রোলিক ব্রেকটা কিভাবে কাজ করে, যাতে তোমরা পরিষ্কার বুঝতে পারো। যেটা আমরা সবসময় কথায় কথা বলি ডিস্ক ব্রেক, সেই ডিস্ক ব্রেকটা অ্যাকচুয়ালি কি, ডিস্ক ব্রেকটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোলিক ব্রেক, কিন্তু হাইড্রোলিক ব্রেক কিভাবে কাজ করে এটা সম্বন্ধে অনেকেরই আইডিয়া নেই। তাই হাইড্রোলিক ব্রেকটা সম্বন্ধে তোমাদের এখানে কিন্তু আমি আইডিয়া দেওয়ার জন্য কি করেছিলাম, এখানে আমি তোমাদেরকে হাইড্রোলিক ব্রেক সম্বন্ধে পড়িয়েছিলাম। হাইড্রোলিক ব্রেক থেকে যদি কোশ্চেন আসতো সেখানেও তোমরা কিন্তু জিনিসটা করতে পারতে। আচ্ছা, নেক্সট কোশ্চেন এ পার্সন অন, এটা হচ্ছে ওয়েবস এর কোশ্চেন। এগেন এটাও কিন্তু একটু বেশ ভালো কনসেপচুয়াল কোশ্চেন। এবারে আমি বারবার করে বলছি এবছর কিন্তু ডাব্লিউবিসিএস এ আমাদের অনেক কনসেপচুয়াল কোশ্চেন এসেছে। মানে কেউ যদি এমন থেকে থাকো যার কনসেপ্ট ক্লিয়ার নেই, শুধুমাত্র থিওরি মুখস্থ করে গেছো, বা ওই বিভিন্ন জায়গায় যেমন পড়ানো হয় যে ওয়ান লাইনার পড়িয়ে দিল, ঠিক আছে, ডিটেলস অনেক জায়গায় থাকে তো আমাদের এখানে যে ডিটেলসে পড়ানো হয় না, ওয়ান লাইনার হিসেবে খালি পড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, সেই প্যাকেজগুলো শুনতে খুব অ্যাট্রাকটিভ মনে হবে তোমাদের, যে তোমাদের এরকম ভাবে বলা হবে যে 12 ঘন্টায় পুরো সিলেবাস শেষ, 20 ঘন্টায় পুরো ডাব্লিউবিসিএস এর সিলেবাস শেষ, শুনতে খুব ভালো মনে হবে, কিন্তু তুমি যখন পড়তে যাবে দেখবে ওখান থেকে পড়ে ওয়ান লাইনার পড়ে এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেন কিছু অ্যান্সার করতে পারছো না। তো এটা কিন্তু এগেন কনসেপচুয়াল কোশ্চেন, কনসেপ্ট খুব একটা কঠিন কিছুই না। এমনি বেসিক্যালি এখানে কি বলা আছে, কোনো একটা সুইং এর মধ্যে মানে দোলনাতে কোনো একটা মানুষ যদি উঠে দাঁড়ায়, মানে দাঁড়িয়ে পড়ে যদি ঝুলতে থাকে দোলনাতে, তাহলে তার পিরিয়ড অফ সুইংটা কি হবে, ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে, কি হবে। তো তোমরা সিম্পল পেন্ডুলামের এই যে এটা যে কনসেপ্ট, এটা আমি তোমাদেরকে পুরো পড়িয়েছিলাম। সিম্পল পেন্ডুলামের টি ইজ ইকুয়ালস টু 2π√L/G, এই ছোট্ট ফর্মুলাটা থেকেই অঙ্কটা হয়ে যাবে। আমি তোমাদের যত ধরনের ফর্মুলা হয় সব ধরনের ফর্মুলা পেড কোর্সে পড়িয়েছিলাম। জিনিসটা কিছুই না, জিনিসটা হচ্ছে কি হবে, যখনই চাইল্ড বলো বা যেই বলো যখন উঠে দাঁড়াবে তখন কি হবে, ওই যে 2π√L/G এই এলটা বেড়ে যাবে, এই যে এফেক্টিভ লেন্থ সেটা বেড়ে কি হবে, এফেক্টিভ লেন্থটা হচ্ছে পেন্ডুলামে কি করবে, সরি, এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম ডিক্রিজেস ডিউ টু দ্য রিজন দ্যাট সেন্টার অফ গ্র্যাভিটি রাইজেস আপ, দাস দ্য টাইম পিরিয়ড ডিক্রিজ। এখানে কি হবে, টাইম পিরিয়ডটা কি হবে, টাইম পিরিয়ডটা এখানে ডিক্রিজ করে যাবে, কারণ ও যখনই দাঁড়িয়ে পড়বে তখনই কি হবে, এল এর এফেক্টিভ লেন্থটা কি হবে, এফেক্টিভ লেন্থটা পেন্ডুলামের এফেক্টিভ লেন্থ কি হয়ে যাবে, ডিক্রিজ করে যাবে, কারণ তার যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটা কি উপরের দিকে উঠে যাবে। তুমি যদি বসে বসে দুলছো, তুমি যদি দাঁড়িয়ে পড়ো তখন কি হবে, সেন্টার অফ গ্র্যাভিটি উপরের দিকে উঠে যাবে, সেন্টার অফ গ্র্যাভিটি উঠে যাওয়া মানে এফেক্টিভ লেন্থ কি হয়ে যাবে, এফেক্টিভ লেন্থটা হচ্ছে ডিক্রিজ করে যাবে, পেন্ডুলাম হিসেবে যে কাজ করছিল তার এফেক্টিভ লেন্থটা ডিক্রিজ করে যাবে। সেই জন্য সেটাকে কি মানে আগে কি হচ্ছিল, আগে তুমি যখন সাপোজ আমি বলছি, আগে তুমি ধর এরকম, এটা তোমার দোলনা, আমি বারবার করে বলছি তোমরা একটু বৃষ্টির আওয়াজটাকে ইগনোর করো, ঠিক আছে। আমি প্রথমে ভেবেছিলাম যে বৃষ্টি থামলে তোমাদের ক্লাসটা নেবো,
বাট সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে আমি মানে ক্লাসটা আমাকে বাধ্য হয়ে রেকর্ড করতে হচ্ছে। তো প্লিজ এটাকে নিয়ে তোমরা আবার কোনো ইস্যু বানিও না। খুব একটা অসুবিধা হচ্ছে না, আমার আওয়াজের উপর ফোকাস করে আমি যথেষ্ট জোরে কথা বলছি, ঠিক আছে? বৃষ্টির আওয়াজটা এমন কিছু প্রবলেম হবে না। সাপোজ আমি বলছি, তুমি যখন ছেলেটা ধরো সাপোজ এরকম কিছু এখানে সে বসে আছে, ঠিক আছে? ছেলেটা ধরো এরকম বসে আছে, বাচ্চা বসে আছে, তার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে? তার সেন্টার অফ গ্র্যাভিটি আছে এইরকম জায়গায়। তাহলে এবার কি, আমার যেখানে সেন্টার অফ গ্র্যাভিটি যে এখানে আছে, এটা কি হচ্ছে? এটা আমার এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে এটা আমার হচ্ছে এফেক্টিভ লেন্থ, এটা হচ্ছে আমার পেন্ডুলামের এফেক্টিভ লেন্থ। এবার অন দি আদার হ্যান্ড যখন ছেলেটা উঠে দাঁড়িয়ে পড়লো, এগেন আমি আঁকছি, এবার যখন ছেলেটা এখানে দোলনাটা আছে, এভাবে কি করলো ছেলেটা, এবার কি করলো? দাঁড়িয়ে পড়লো। সে কি করছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলনায় ঝুলছে। তখন কি হবে? তার যে সেন্টার অফ গ্র্যাভিটি চলে আসবে এইখানে। তাহলে সেক্ষেত্রে আমার লেন্থ কত হবে? সেন্টার অফ গ্র্যাভিটির থেকে লেন্থটা, পেন্ডুলামের যে এফেক্টিভ লেন্থ, সেটা এইটা হবে। তাহলে বুঝতে পারছো আগের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনের তুলনায় এই কন্ডিশনে আমার এফেক্টিভ লেন্থ অবশ্যই কমে যাচ্ছে, কারণ সেন্টার অফ গ্র্যাভিটিটা কিংবা সেন্টার অফ মাস যেটা বলবে, সেন্টার অফ মাসটা কি হচ্ছে? সেন্টার অফ মাস নেই, সেন্টার অফ গ্র্যাভিটি বলো, সেন্টার অফ গ্র্যাভিটিটা কি হচ্ছে? উপরের দিকে উঠে যাচ্ছে। কারণ এটা হচ্ছে মানুষের হচ্ছে জেনারেলি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি কোথা থেকে তোমরা জানো? তো সেই সেন্টার অফ গ্র্যাভিটিটা যেহেতু এইখানে চলে আসছে, তাহলে আমার এফেক্টিভ লেন্থটা কি হবে? কমে যাবে। আর আগে যখন বসেছিল তখন দেখা যাবে আমার সেন্টার অফ গ্র্যাভিটিটা এইরকম পোর্শনে ছিল, তখন সেক্ষেত্রে আমার এফেক্টিভ লেন্থ যেটা ছিল সেটা এতটা ছিল। তাহলে এখানে বুঝতে পারছো, এই কনসেপ্টটা বুঝতে পারলে তো এটা একটু ইনডাইরেক্ট কোশ্চেন এসছে, একটু কনসেপচুয়াল, কিছু তো কনসেপচুয়াল কোশ্চেন আসবেই, কিছু করার নেই। আচ্ছা, 111 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটার অ্যান্সার আগের দিন যখন সলিউশন আমি বলছিলাম তখন ভুল বলা হয়েছিল, এক্সট্রিমলি সরি। আমি যদিও কমেন্ট সেকশনে সেটাকে কারেকশন করে দিয়েছিলাম, বাট অ্যাজ ইউজুয়াল তোমরা তো এসে অন্ধের মতো কমেন্ট করো। কিছু স্টুডেন্ট আছে যে কমেন্ট সেকশনে আমি লিখে দিয়েছি যে ওটা ভুল আছে, কারেকশন করে দিয়েছি, না দেখি খালি স্যার এত ভুল স্যার এই অ্যান্সারটা ভুল বলেছেন, এই অ্যান্সারটা ভুল বলেছেন। আরে একটু কমেন্ট সেকশনটা পড়ে দেখো, আমি সেখানে কমেন্ট করে জানিয়ে দিয়েছি যে এখানে অ্যান্সারটা ভুল আছে, এটার অ্যান্সার ডি হবে। বেসিক্যালি বলেছি কি যে আমাদের যে ফ্রিজার চেস্ট, তো 111 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছিল? তোমাদের যে ফ্রিজিং চেস্ট, মানে আমাদের যে আইস ট্রে থাকে, যেখানে ডিপ ফ্রিজ যেটাকে আমরা বলি, সেটা ফ্রিজের কি থাকে? উপরের দিকে থাকে। এই ফ্রিজিং চেস্টটা উপরের দিকে থাকে কেন? রেফ্রিজারেটরের উপরের কাছে রাখা হয় কেন? তো এটা আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম, আমাদের পেড কোর্সে আমি আলোচনা করেছিলাম কনসেপ্টটা। তো এখানে দেখো তোমরা খুব সহজেই হচ্ছে, কেন বলছি দেখো, প্রথম দুটো যে পয়েন্ট আছে, কনভেনিয়েন্ট টু ইউজ আর রিডিউসেস কস্ট, এই দুটো তো তোমরা প্রথমেই এলিমিনেট করতে পারবে, খুব ইজিলি। তাহলে এবার তোমার থাকলো হাতে কি, যে আইদার প্রসেস অফ কন্ডাকশন অথবা প্রসেস অফ কনভেকশন, এই দুটো হচ্ছে আমাদের অপশনের মধ্যে থাকছে। কন্ডাকশন তোমরা খুব ইজিলি বাদ দিতে পারবে, কারণ কন্ডাকশন শুধুমাত্র সলিড মেটেরিয়ালের ক্ষেত্রে, বেসিক্যালি মেটালের ক্ষেত্রে হয়ে থাকে। কন্ডাকশন প্রসেসটা বেসিক্যালি কিসের ক্ষেত্রে হয়ে থাকে? বেসিক্যালি হয়ে থাকে মেটালের ক্ষেত্রে। আর এখানে তোমার ফ্রিজের মধ্যে তো মেটাল কিছু নেই, ফ্রিজের মধ্যে আছে গ্যাস। তো গ্যাসের ক্ষেত্রে আমার কি হবে? গ্যাসের ক্ষেত্রে আমার কনভেকশন হবে। তো এখান থেকে তোমরা এলিমিনেশন প্রসেসের মাধ্যমে খুব সহজেই এটার অ্যান্সার করতে পারবে। তো এখানে আমাদের পেড কোর্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কন্ডাকশন এবং কনভেকশনের ফুল ডিটেইলড কনসেপ্ট কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখো পরিষ্কার জন্য লিখেও দেওয়া আছে, দিস প্রসেস অফ কন্ডাকশন ইজ প্রমিনেন্ট ইন কেস অফ সলিড, when one end of metal is heated, the molecules at the hot end start vibrating with higher amplitudes and transmit this kinetic energy to the next molecule and so on, ঠিক আছে? However, the molecules still remain in their position of equilibrium. তো এই যে ডিটেলস এখানে বলা আছে, এখান থেকে তোমরা বুঝতে পারছো যে ফ্রিজের ক্ষেত্রে আমার কন্ডাকশন তো কোনো মতেই হবে না, কারণ ফ্রিজের ক্ষেত্রে তো আমার মলিকিউল এক জায়গায় থাকবে না, গ্যাসগুলো কি হবে? ওঠানামা, মানে গ্যাসের মলিকিউল হবে কারেন্ট সৃষ্টি করবে। তো এখান থেকে তোমরা পরিষ্কার করতে পারবে এর অ্যাপ্লিকেশন কি। অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের এস্কিমো। এর অ্যাপ্লিকেশন কি আছে? অ্যাপ্লিকেশন হচ্ছে এস্কিমো, ইগলু, যে এস্কিমোর যে ইগলু বানায় সেই ধরনের জিনিসটা। আর কনভেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো বলা আছে ইট ইজ প্রমিনেন্ট ইন কেস অফ লিকুইড অ্যান্ড গ্যাসেস। তো এই পয়েন্টটা থেকেই তোমরা কিন্তু এর অ্যান্সার করে ফেলতে পারবে। এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ কনভেকশনের যে অ্যাপ্লিকেশন, সেখানে দেখো পুরো একদম এর কারণেই যে আমাদের সি ব্রিজ হয়, আমাদের ল্যান্ড ব্রিজ তৈরি হয়, আমাদের হচ্ছে ট্রেড উইন্ড তৈরি হয়, এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের এখানে আমি পেড কোর্সে পড়িয়েছিলাম। এই যে এটা কোথায় হবে? সেটা হচ্ছে হিট, যে হিট চ্যাপ্টারটা আছে, হিট চ্যাপ্টারের হচ্ছে তোমাদের হিট চ্যাপ্টার যেটা আছে, হিট চ্যাপ্টারের নোটসে আমি তোমাদের এটা খুঁজে নেব, যারা পেড কোর্স অলরেডি আসো তাদের উদ্দেশ্যে বলছি, হিট চ্যাপ্টারটা নোটসের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে? আর এখানে তোমাদের কারোর যদি মনে হয় যেটা আসল সত্যি কিনা, তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারো। পরের দিন আমি একদম পুরো আমাদের নোটসের পিডিএফ খুলে দেখিয়ে দেবো
যে এই চ্যাপ্টারের এত নম্বর পেজে এই জিনিসটা লেখা আছে, ঠিক আছে? কারণ অনেক রকম তো স্টুডেন্ট থাকে এখানে, তো তা সেখানে কারো কারো মনে হতেই পারে যে স্যার ভাঁওতাবাজি কথাবার্তা বলছে। সেটা তোমাদের যদি মনে হয় থাকে কমেন্ট করে জানিও, আমি পরের দিন আমি তোমাদের চ্যালেঞ্জ করছি, ঠিক আছে? আমি তোমাদের পরের দিন পুরো নোটস একদম তোমাদের সামনে খুলবো, ঠিক আছে? আমার তো বানানো আছে নোটস, আমার এতে মোবাইলে সেভ আছে, বা তোমাদের হচ্ছে পেড কোর্সের যেখানে নোটসগুলো আছে সেই ফোল্ডার খুলে আমি তোমাদের দেখিয়ে দেবো। সেই ফোল্ডার খুলে কোন চ্যাপ্টারের কত নম্বর পেজে নোটসটা আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ করলাম। কারো যদি মনে হয় কমেন্ট করে জানাবে যে এটা তোমাদের মনে হতেই পারে যে স্যার এইগুলো বলে তো দিচ্ছে, আদৌ দেখা যাবে নোটস থেকে না এদিক ওদিক থেকে কালেক্ট করে স্যার হয়তো জিনিসগুলো বলে দিচ্ছে। আমি তোমাদের বললাম তো, কারো এরকম জেনারেলি হয়তো কেউ বলবে না, বাট কিছু স্টুডেন্ট থাকে, বেশি জ্ঞানী ব্যক্তি থাকে কিছু, তো তাদের কারো যদি মনে হয় থাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি। আমি সামনে পিডিএফ খুলে পুরো চ্যাপ্টারের যে নোটসটা পিডিএফ খুলে ওই পার্টিকুলার চ্যাপ্টারের নামগুলো উল্লেখ করছি, চ্যাপ্টারের পুরো পেজ নাম্বার খুলে দেখিয়ে দেবো যে এত নম্বর পেজে এই দেখো আমি যেটা তোমাদের স্ক্রিনশট তুলেছিলাম এইখানে এটা লেখা আছে, ঠিক আছে? আমি তোমাদের জন্য চ্যাপ্টারের নামগুলো উল্লেখ করতে করতে যাচ্ছি। আচ্ছা, 121 নম্বর কোশ্চেন, দ্য ওয়েবস প্রডিউসড বাই মোটর বোট সেলিং অন ওয়াটার আর। আচ্ছা, এটাও হচ্ছে মানে এটা ডাইরেক্ট আসেনি আমাদের, ডাইরেক্ট হচ্ছে মোটর বোটের এই যে এখানে যেটা তৈরি হয় এটা ডাইরেক্ট আমাদের এখানে করানো ছিল না। মোটর বোটের ক্ষেত্রে কি হয়, লঙ্গিটিউডিনাল এবং ট্রান্সভার্স ওয়েব দুটোই তৈরি হয়, কিন্তু লঙ্গিটিউডিনাল এবং ট্রান্সভার্স ওয়েবসের ফুল কনসেপ্ট কিন্তু আমাদের ওয়েব চ্যাপ্টারের মধ্যে করানো আছে, ঠিক আছে? দেখো এখানে বলাই হয়েছে ওয়েবস প্রডিউসড বাই মোটর বোট sailing in water are of both transverse and longitudinal type. Transverse waves are produced on the surface and longitudinal waves are produced deep inside the water. ঠিক আছে, মানে যে ট্রান্সভার্স ওয়েভটা হয় সেটাকে সারফেসে তৈরি হয়। যে ট্রান্সভার্স ওয়েভটা কি আমাদের এখানে দেখতে পাচ্ছ যে এইভাবে লম্বা একটা চলে যাচ্ছে জলের ধারা, আর একটা জলের ধারা কি হচ্ছে দুধারে এইভাবে কাটতে 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 চলে যাচ্ছে। তো এখানে কি হয়, ট্রান্সভার্স ওয়েভ যেটা হয়, ট্রান্সভার্স ওয়েভটা সারফেসে প্রডিউস হয়, আর লঙ্গিচুডাল ওয়েভটা জলের নিচে ডিপ সারফেসে হয়, ঠিক আছে? আর আমাদের এই নোটসের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো আমাদের ট্রান্সভার্স ওয়েভের পুরো হচ্ছে কনসেপ্ট এখানে তোমাদের দেখানো আছে। আমি তোমাদের এখানে ভিডিওটা পজ করছি, একটু তোমরা স্ক্রিনশট তুলে পড়ে নিতে পারো, এটা তোমাদের জন্য ফ্রিতেই দিচ্ছি। যারা আমাদের পেড কোর্সে নিয়ে এইটুকু পোর্শন তোমরা করে নাও, স্ক্রিনশট তুলে নাও, নিজেরা পড়ে নেবে। তারপর হচ্ছে লঙ্গিচুডাল ওয়েভ। এই ডব্লিউবিসিএস এর সায়েন্সে যে কোশ্চেন হয়েছে তাতে আমাদের পেড কোর্সের কোনো স্টুডেন্ট যদি সত্যিকারের ঠিকঠাক পড়ে থাকে, মানে আমাদের যে নিয়মিতভাবে ক্লাসগুলো আমি করেছিলাম সেই ক্লাসগুলো যদি তোমরা ঠিকমতো কেউ করে থাকো এবং নোটসটা যদি অন্তত 2-3 বার ভালো করে রিভিশন করে থাকো, আর তারপরে তো নিজের সেলফ প্র্যাকটিস আছে, তাহলে তোমাদের কিন্তু এখানে সায়েন্সের কোশ্চেন আটকাবে না। তাহলে সে কিন্তু সায়েন্সে এই সায়েন্সের কোশ্চেন, এবারে সায়েন্সের কোশ্চেন একটু টাফ এসছে, আমি বারবার করে বলছি এবারে সায়েন্সের কোশ্চেন একটু টাফ এসছে। তা সত্ত্বেও এখানে তোমরা 90%-এর উপরে স্কোর করতে পারবে যদি কেউ ঠিকঠাক করে থাকো, ঠিক আছে? এবার পেড কোর্সেও তো অনেকে আছে, আমি জানি পেড কোর্সে অনেকেই আছে যারা ক্লাস দেখে না, তাদের খালি বক্তব্য খালি পিডিএফ পড়লেই তাদের হয়ে যাবে, ঠিক আছে? খালি পিডিএফ পড়লেই তাদের হয়ে যাবে, পিডিএফটাই খালি যাদের চাই, পিডিএফ করে পেড কোর্সে কিছু ছেলে থেকে খালি ধানাই পানাই করতে থাকে যে স্যার পিডিএফ দিন। তো তাদের বলতে পারছি না, তারা নাও পারতে পারো, তাদের কোনো গ্যারেন্টি আমি নিতে পারবো না। কিন্তু যারা নিয়মিতভাবে আমার ক্লাস করেছো এবং নোটসগুলো ভালো করে পড়েছো, তারা আমি শিওর শট বলে দিচ্ছি যদি ঠিকমতো নোটস পড়ে থাকে, আমার ক্লাসগুলো করে থাকে, 90%-এর উপরে সায়েন্স স্কোর করবেই করবে। কারণ সব আমাদের হচ্ছে ডাইরেক্ট অথবা হচ্ছে ইনডাইরেক্টলি কনসেপ্ট থেকে উঠে এসেছে, আর এই ধরনের অনেক কনসেপ্ট আমি ক্লাসে পড়ানোর সময় আলোচনা করে দিয়েছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা কেমিস্ট্রির কোশ্চেন এসছে। সোল্ডার ইউজড ফর জয়নিং মেটাল পার্টস টুগেদার ইজ অ্যান অ্যালয়। সোল্ডারিং যে করা হয়, সোল্ডারিং কিসের জন্য করা হয়ে থাকে? সোল্ডারিং করা হচ্ছে, এখানে সঠিক উত্তর হবে এসএন অ্যান্ড পিবি, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। তো এটা আমি তোমাদের বলে দিচ্ছি, কেমিস্ট্রিতে তোমাদের যে আমি মেটালের নোটসটা দিয়েছি, মেটাল অ্যান্ড ইটস প্রপার্টিজ যে নোটসটা আছে, সেখানে তোমরা দেখবে আমি তোমাদের পুরো লিস্ট অফ ইম্পর্টেন্ট অ্যালয়েজ অ্যান্ড দেয়ার ইউজেস পুরো একটা বিশাল বড় তোমাদের আমি লিস্ট প্রোভাইড করে দিয়েছি। আমি তোমাদের বারবার করে বলেছিলাম যে এর বাইরেও আরো অনেক আছে, তোমাদের লিস্টটা দেখে হয়তো মনে হচ্ছে বেশি, বাট এর বাইরে আরো অনেক আছে। আমি বেছে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোরই লিস্ট তোমাদের প্রোভাইড করেছি। এই লিস্টে যেগুলো আছে অবশ্যই ভালো করে মুখস্থ করবে। কম্পোজিশন এবং ইউজ দেখো দুটোই আমি এখানে দিয়েছি, দেখো পুরো লিস্ট এখানে আছে, এবং এই লিস্ট থেকেই তোমরা দেখতে পাচ্ছ এই যে সোল্ডারটা কোশ্চেন এসেছে, দেখতেই পাচ্ছ সোল্ডারটা কোশ্চেনে এসেছে, ঠিক আছে? এখানে ডিউরালিয়াম, ম্যাগনেলিয়াম, সোল্ডার, টাইপ মেটাল, বেল মেটাল, স্টেনলেস স্টিল, নিয়ে তবে হচ্ছে আমাদের নিকেল স্টিল, ব্রাস, ব্রোঞ্জ, জার্মান সিলভার, রোল গোল্ড, গান মেটাল, ডাচ মেটাল, ডেল্টা মেটাল, মাঞ্চ মেটাল, মোনেল মেটাল, সব
আমি পুরো লিস্ট তোমাদের প্রোভাইড করেছিলাম। আমি তোমাদের বারবার করে বলেছিলাম যে এই লিস্টটা কিন্তু ভালো করে পড়বে, এখানে আমি বাছাই করা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই আমি দিয়েছি, এখান থেকেই পরীক্ষায় দেবে কোশ্চেন আসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমিস্ট্রিতে আমাদের পেড কোর্সে যে নোটস আছে মেটাল অ্যান্ড ইটস প্রপার্টিজ, নোটসগুলো দেখে নিতে পারো, সেই নোটসের মধ্যে এই লিস্টটা পুরো প্রোভাইড করা ছিল, লিস্ট থেকে কোশ্চেন এসেছে। আচ্ছা 135 নম্বর কোশ্চেন, দ্য সোলার কুকার ওয়ার্কস অন দ্য সেম প্রিন্সিপাল অ্যাজ। আচ্ছা এইটা মানে ফিজিক্স না কেমিস্ট্রি না বায়োলজি কোন পোর্শনের মধ্যে পড়বে এটা আমি নিজেও একটু কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছি, কারণ এটার সঠিক উত্তর অ্যাকচুয়ালি গ্রিন হাউস অবশ্যই। তো গ্রিন হাউসের যে কনসেপ্ট, গ্রিন হাউসের কনসেপ্ট তো পড়ে বেসিক্যালি হচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে, তো এটাকে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়ো কার মধ্যে ফেলবো, ঠিক আছে। তো এটা আমি নিজেই একটু কনফিউজ, কিছু করার নেই, এই কোশ্চেনটাতে আমি নিজেই বুঝতে পারলাম না যে প্রিলিতে এরকম এনভায়রনমেন্টের কোশ্চেন কি করে দিল। তো যাই হোক, এটা সঠিক উত্তর হবে গ্রিন হাউস, ঠিক আছে। এখান থেকে আমি লিখেও এখানে আমি এটা দিয়ে দিয়েছি, এক্সপ্লেনেশনটা দিয়ে দিয়েছি যে সোলার কুকার ওয়ার্কস অন দ্য সেম প্রিন্সিপাল অ্যাজ গ্রিন হাউস এফেক্ট। কিভাবে, যে সোলার কুকার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল টু কনভার্ট সানলাইট ইন্টু হিট এনার্জি অ্যান্ড দ্য হিট এনার্জি ট্র্যাপড ইজ ইউজড ফর কুকিং। Similarly, greenhouse gas trap the sunlight in the Earth's atmosphere and converts this sunlight into heat, thus raising the global average temperature on the Earth's surface. মানে বেসিক যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা এখানে সেম, সেই কারণে কি করা হয়েছে, সেই কারণে হচ্ছে এদের এটাকে সেম বলা হয়েছে, সেই কারণে এদের যে ওয়ার্কিং প্রিন্সিপাল এটাকে সেম বলা হয়েছে। তো এটা ভালো কোশ্চেন, অবভিয়াসলি এটা নিঃসন্দেহে ভালো কোশ্চেন। আর বাকি যে অপশনগুলো আছে তার মধ্যে বোলোমিটার, যেটা বোলোমিটার হচ্ছে ইজ এ ডিভাইস ফর মেজারিং দ্য পাওয়ার অফ ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ভায়া হিটিং অফ দ্য মেটেরিয়াল উইথ টেম্পারেচার ডিপেন্ডেন্ট ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। পাইরোমিটার হচ্ছে কি টেম্পারেচার অফ মেজার দ্য টেম্পারেচার অফ ডিস্টেন্ট অবজেক্ট, মানে খুব দূরে তারা কোনো নক্ষত্রে যদি টেম্পারেচার মাপতে হয় সেই জন্য কি করা হয়, রিমোট সেন্সিং থার্মোমিটার, এটা এক ধরনের পাইরোমিটার ইউজ, এটাকে বলে পাইরোমিটার। আর গ্যালভানোমিটার তো তোমরা সকলেই জানো, ইলেকট্রোমেকানিক্যাল মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। তো এগেন আমি এখানে ভিডিওটা একটু পজ করছি, তোমরা এটা স্ক্রিনশট তুলে নিয়েও দেখে নাও, এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন দিয়েছে এবছর, এবারে ডাব্লিউবিসিএস এ কিন্তু ভালো ভালো কোশ্চেন দিয়েছে। ওকে, আর আমি তোমাদের যারা আমাদের পেড কোর্সে যারা পেড কোর্সে আছো তাদের তো ঠিক আছে, তোমাদেরকে পেড কোর্সে আমি দেখতেই পাচ্ছ পেড কোর্স থেকে ম্যাক্সিমামটাই আমাদের কমন এসছে, তা সত্ত্বেও যে টুকটাক এক দুটো কোশ্চেন এদিক ওদিক এসছে সেটার কনসেপ্ট জুড়ে দিয়ে আমি হচ্ছে নোটস আপডেট করে দেবো, ঠিক আছে। সেই প্রসিডিওর অলরেডি চালু হয়ে গেছে, ধীরে ধীরে নোটসগুলোকে আপডেট করে তোমাদেরকে আপডেটেড নোটস প্রোভাইড করে দেওয়া হবে। তোমরা সবাই জয়েন হয়ে যাও, যারা জয়েন হতে চাইছো পেড কোর্সের মধ্যে তারা জয়েন হয়ে যাও, ঠিক আছে। তোমরা দেখতে চাইছিলে যে আমাদের পেড কোর্স থেকে কমন এসছে কিনা, দেখতেই পাচ্ছ ম্যাক্সিমামটাই কমন এসছে, আইদার ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, ঠিক আছে। কিছু তো একদম সরাসরি হুবহু উঠে এসছে দেখতে পাচ্ছ, আর ইনডাইরেক্টলি কনসেপ্টের উপর কোশ্চেন উঠে এসেছে। এই জন্যই বললাম যে ঠিকমতো প্র্যাকটিস করবে, ক্লাসগুলো করবে, সে আরামসে উত্তর দিতে পারবে, কারণ এই ধরনের কিছু কনসেপচুয়াল জিনিস আমি ক্লাসে আলোচনা করেছিলাম। আর কেউ যদি এখনো মনে করছে যে পেড কোর্সে ঢুকবে না, নিজে সেলফ স্টাডি করবে, তার উদ্দেশ্যে আমি একটাই হচ্ছে বলবো, তার উদ্দেশ্যে আমি একটাই সাজেশন দেবো যে তোমরা কিন্তু পার্টিকুলার সেই যে আছো সে কিন্তু অতি অবশ্যই এনসিআরটির 9-10-এর সঙ্গে সঙ্গে 11-12-এর বইটাকে অবশ্যই ফলো করবে। 11-12-এর বই ফলো না করলে কিন্তু এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে না, বা এই কনসেপ্টগুলো তোমরা ধরতে পারবে না। ম্যাক্সিমাম কোশ্চেন এখানে এবছরে কিন্তু 11-12-এর সিলেবাস থেকে কোশ্চেন এসেছে। আচ্ছা 145 নম্বর কোশ্চেন, দ্য লেংথ অফ ফিলামেন্ট অফ এ হিটার ইজ রিডিউসড বাই 10%, দ্য পাওয়ার অফ এ হিটার উইল বি। তো এটা একটা নিউমেরিক্যাল, ঠিক আছে, এটা একটা নিউমেরিক্যাল। তো এই নিউমেরিক্যালের পুরো এই নিউমেরিক্যালটা করার জন্য যে কনসেপ্টের দরকার, সেই কনসেপ্টটা তোমাদের আমি এখানে ক্লাসের মধ্যে পুরো পড়িয়েছিলাম, এবং কিছু কিছু নিউমেরিক্যাল এই ধরনের আমি ক্লাসে করিয়েওছিলাম। তো প্রথমত দেখো, তোমাকে জানতে হবে যে আমাকে পাওয়ার এবং আমাকে কি বলেছে হিটারের লেংথ এবং পাওয়ার, হিটারের লেংথ এবং পাওয়ারের মধ্যে আমাকে সম্পর্ক জানতে হবে। তো হিটারের লেংথ মানে তারের যে লেংথ এবং পাওয়ার, এই দুটোর মধ্যে সরাসরি সম্পর্ক আছে না। এখানে কিভাবে সম্পর্কটা আনতে হবে দেখো, এখানে আমি দেখিয়েছি যে প্রথমত তোমাদের জানতে হবে কি যে পাওয়ারের রিলেশন কি, পাওয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে v²/r। এটা কিন্তু নোটসের পোর্শন নয়, এটা আমি সলিউশনটা দেখাচ্ছি, তারপর আমি দেখাচ্ছি যে নোটসের মধ্যে এই কনসেপ্টগুলো সব আলোচনা করা আছে। এবার v²/r, এই আরটা কি হয়, আরটা তোমরা সকলেই জানো, r ইজ ইকুয়ালস টু কি হয়, r ইজ ইকুয়ালস টু রো ইন্টু l/a। তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে r ভেরিজেস l। তাহলে লেন্থ যদি আমার 10% কমে যায়, রেজিস্ট্যান্সও কি হবে, রেজিস্ট্যান্সও আমার 10% কমে কত হবে, 90%। কারেন্ট যে ভ্যালু আছে তার 90% হবে, 0.9r, ঠিক আছে। তো নিউ পাওয়ারের জন্য আমাদের কি হবে, এখানে আমি যদি v²/r, p ইজ ইকুয়ালস টু যে v²/r, এই ফর্মুলার মধ্যে আমি যদি ফেলি, তাহলে r যেহেতু আমার এখানে 0.9 হয়ে গেছে, তাহলে এটা আমার কত হবে, p হবে কত, 1.1p, মানে
কত হবে 11%, সরি 11 ওটা 10, 11 ওটা 10%ই হবে, সরি 10% কি হবে, 10% ইনক্রিজ করবে। ঠিক আছে, কত হবে 10% ইনক্রিজ করবে। সঠিক উত্তর হবে এটাই, ইনক্রিজ বাই, না 10 নয়, সরি 11%, সরি ইনক্রিজ বাই 11%, 1.1, হ্যাঁ 11%। ঠিক আছে, 11% ইনক্রিজ করবে, কারণ ওটা প্রথমে ছিল পি, তারপর হয়ে গেছে 1.1 পি, মানে 11%, সরি 11% ইনক্রিজ করবে, সরি অ্যাবাউট দ্যাট, এটা ঠিক আছে 11% ইনক্রিজ করবে। ঠিক আছে, এটা ছিল নিউমেরিক্যাল, এই টাইপের নিউমেরিক্যাল, এই ফর্মুলার উপর নিউমেরিক্যাল তোমাদের আমি করিয়েছি। এরপর দেখো এই সমস্ত কনসেপ্ট এখানে আমাদের লেখা আছে। রেজিস্ট্যান্সের যে আমাদের পুরো কনসেপ্ট এখানে পড়ানো ছিল, আর ইজ ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, এটা করানো ছিল। এবং পাওয়ারের যে বিভিন্ন ধরনের রিলেশন, পাওয়ার ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান আপন টাইম, এবং পাওয়ার ইজ ইকুয়ালস টু কি হয়, এক হতে পারে ডাব্লিউ বাই টি, আরেকটা হতে পারে ভি ইন্টু আই, আরেকটা হতে পারে আই স্কোয়ার আর, আরেকটা হতে পারে ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এই সব ধরনের জিনিসগুলো আমাদের এখানে কিন্তু করানো ছিল। ঠিক আছে, ওকে, তো এটা তোমরা বুঝতেই পারছো, এটা ভি স্কোয়ার বাই এটা একটা এ হবে, হ্যাশ হবে, এটা আমি তোমাদের ক্লাসে পড়ানোর সময় বলে দিয়েছিলাম, টাইপিং মিস্টেক ছিল। তাহলে কি হতে পারে, ভি বাই আই হতে পারে, ভি বাই আই মানেই হচ্ছে এবার ধরো আই স্কোয়ার বাই আর হবে, কারণ আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু কি হয়, ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে আই আর হয়। তাহলে ভি ইজ ইকুয়ালস টু আমি যদি আই আর ইন্টু আই লিখি, তাহলে সেখান থেকে আসছে কি, সেখান থেকে আসছে আমার আই স্কোয়ার আর, সেখান থেকে আর আমার আসছে কি আই স্কোয়ার আর এসে যাচ্ছে। একই রকম ভাবে এবার যদি আমি আই স্কোয়ার আর আছে, আমরা জানি কি, আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু আই আর, তাহলে এবার আইটাকে আমি কি লিখতে পারি, ভি বাই আর লিখতে পারি, মানে এখানে আমি কি পেয়ে যাচ্ছি, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর, কাটাকাটি হয়ে আসছে কি ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, যে ফর্মুলাটা এখানে ইউজ করা হয়েছে, এই যে ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে এবার তোমরা দেখতে পাচ্ছ যে পুরো কনসেপ্ট, মানে এর ফর্মুলাগুলো সবই আমাদের এর মধ্যে নোটসের মধ্যে করানো ছিল। এবং এই ধরনের নিউমেরিক্যালও কিন্তু আমি করি, হ্যাঁ অবভিয়াসলি একদম সেম টু সেম নিউমেরিক্যাল তো ক্লাসে হয়তো করানো হয়নি, কারণ সেটা তো পসিবল নয় যে ডাব্লিউবিসিএস এর কোশ্চেন তো আমার জানা নেই যে একদম যে কোশ্চেন আছে সেই নিউমেরিক্যালটা আমি তোমাদের করিয়েছি, বাট এই ফর্মুলার উপরে আমি নিউমেরিক্যাল করিয়েছি এবং এই ফর্মুলাকে কিন্তু আমি তোমাদের পড়িয়েছি। অতএব যে প্র্যাকটিস করবে সে কিন্তু করতে পারবে। ফর্মুলাটা পড়ানো আমার কাজ ছিল, কিছু নিউমেরিক্যাল আমি তোমাদের করিয়েছি, এরপরে যে ফার্দার প্র্যাকটিস করবে সে এটা আরামসে করতে পারবে, এমন কিছু কঠিন কোশ্চেন নয় এটা। নেক্সট বলেছে, এ বোট ফ্লোটিং ইন এ ট্যাঙ্ক ইজ ক্যারিং সাম প্যাসেঞ্জার্স, ইফ দ্য প্যাসেঞ্জার্স ড্রাইভ ওয়াটার ফ্রম দ্য ট্যাঙ্ক, হাউ উইল ইট এফেক্ট দ্য ওয়াটার লেভেল অফ দ্য ট্যাঙ্ক। আর্কিমিডিসের প্রিন্সিপাল, ফ্লোটেশনের প্রিন্সিপাল, আর্কিমিডিসের প্রিন্সিপাল এবং ফ্লোটেশনের প্রিন্সিপাল আমি তোমাদেরকে জিপিএম যে চ্যাপ্টারটা ছিল, জিপিএম চ্যাপ্টারের মধ্যে স্পেশালি আমি পুরো একটা ক্লাস ধরে শুধুমাত্র তোমাদেরকে এই ফ্লোটেশনের রুল এবং আর্কিমিডিসের প্রিন্সিপাল পড়িয়েছিলাম। যারা পেড কোর্সে আসছো মনে করে দেখো, যারা পেড কোর্সে আছো, যারা নিয়মিতভাবে ক্লাস করেছো তারা মনে করে দেখো, আমি তোমাদেরকে পার্টিকুলারলি একটা পুরো ক্লাস ধরে শুধুমাত্র আর্কিমিডিসের প্রিন্সিপাল ও বিশেষ করে ফ্লোটেশনের যে ল, এইগুলো আমি তোমাদেরকে ভালো করে পড়িয়েছিলাম পুরো বসে বসে। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হবে, এখানে সঠিক উত্তর হবে ইট উইল রিমেইন সেম। কেন, প্যাসেঞ্জার যখন জলটা খেয়ে নেবে তখন কি হবে, প্যাসেঞ্জারের পেটেই জলটা গেল, মানে প্যাসেঞ্জারের ওয়েটটা বাড়লো, প্যাসেঞ্জার বসে আছে বোটের ওপরে, তাহলে বোটের ওয়েটটা বাড়লো, বোটের ওয়েট বাড়া মানে যে পরিমাণ ওয়েটটা বাড়বে সেই সেম পরিমাণ কি করে জলটাকে ডিসপ্লেস করবে ও, মানে তুমি জলটা তুলে খেয়ে নিলে কিন্তু তোমার পেটে জলটা গেল, ওজন বাড়লো এবং সেম পরিমাণ জলটা আবার ডিসপ্লেস হয়ে গেল, মানে আমার লেভেলটা কি থাকলো, লেভেলটা আমার জলের লেভেলটা সেম টু সেম থেকে গেল। তো এই ফ্লোটেশনের উপর আমি প্রচুর কোশ্চেন করেছিলাম, মনে করে দেখো, আমি যারা পেড কোর্সে আসছে ব্যবহার করে তাদের উদ্দেশ্যেই বলছি, তো ওনারা তো জানবে না যে গ্লাসের মধ্যে একটা বরফের টুকরো রাখলাম, বরফ গলে গেলে গ্লাসের জলের লেভেলের কি হয়। এমনও কোশ্চেন আমি করেছিলাম যে একটা পাত্র আছে, পাত্রর মধ্যে কি আছে, পাত্রর মধ্যে হচ্ছে আমার জল আছে, ঠিক আছে, পাত্রর মধ্যে আমার জল আছে, জলের উপর আমার কি আছে, জলের উপর আমার একটা আইস কিউব ফ্লোট করছে, সেই আইস কিউবের মধ্যে আবার কি আছে, আইস কিউবের মধ্যে একটা এয়ার বাবল এন্ট্র্যাপড আছে, কি আছে, আইস কিউবের মধ্যে একটা এয়ার বাবল এন্ট্র্যাপড কন্ডিশনে আছে। তো সেই রকম আইস কিউব যার মধ্যে একটা এয়ার বাবল ট্র্যাপ আছে, সেইটা যদি গলে যায় সেক্ষেত্রে জলের লেভেল কি হবে। এই রকম কনসেপচুয়াল কোশ্চেন আমি তোমাদের সলভ করিয়েছিলাম। ঠিক আছে, তো কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার থাকে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা খুব ইজিলি করতে পারবে।
ঠিক আছে। এইটার উপর আমি স্পেশালি একটা ক্লাস নিয়েছিলাম, কারণ আমি জানি এটার কনসেপ্ট স্টুডেন্টদের প্রবলেম হয়। ফ্লোটেশন, বাউয়েন্সি, আর্কিমিডিসের প্রিন্সিপাল, এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, বাট এর কনসেপ্ট তোমাদের প্রবলেম হয়, যে কারণে পার্টিকুলার এটার উপর আমি একটা কোশ্চেন মানে ক্লাস নিয়েছিলাম, এবং আলাদা করে তোমাদের এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেনগুলো ক্লাসে আমি বসে বসে আলোচনা করেছিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের নোটস থেকে এটা দিয়েছি যে আর্কিমিডিসের প্রিন্সিপাল, দেখো এখানে পুরো বলা আছে। আর্কিমিডিসের প্রিন্সিপাল সম্বন্ধে আমাদের নোটসে আলোচনা করা ছিল, সেটা এখানে দেওয়া আছে। এগেন তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো, পড়ে নিও নিজেরা। এটা আমি তোমাদের ফ্রিতে প্রোভাইড, মানে এই পোর্শনটুকু তোমাদের ফ্রিতে আমি প্রোভাইড করে দিচ্ছি। এগুলো আমাদের প্রিমিয়াম নোটসের অংশ কিন্তু। আর এই রকম নোটস অন্য কোথাও তোমরা ইউটিউবে পাবে না। ইউটিউবে অন্যান্য, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, বাংলা ইউটিউবে সব জায়গায় চলে যাও, সব জায়গায় তোমাদেরকে এমনি ধরে ধরে ওয়ান লাইন প্রিলিমসের জন্য ওই ওয়ান লাইনার পড়িয়ে ছেড়ে দেওয়া হয়। আর ওই ওয়ান লাইনার পড়লে এরকম কনসেপচুয়াল কোশ্চেন তোমরা কোনোদিনও নাড়াতে পারবে না। আমাদের একমাত্র এমএইচ এডুকেশন ল্যাবে এই ধরনের নোটস, ডিটেলড নোটস পড়ানো, এগুলো সব আমি নিজের হাতে তৈরি করেছি। ডিটেল নোটস পড়ানো এবং ডিটেলসে পড়ানো হয়। ঠিক আছে, এই নোটসগুলো তোমরা করে নাও, স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে। আচ্ছা, এই কারেকশনটা হচ্ছে তোমাদের আমি আগেই করেছিলাম, নাহলে কেউ বলবে স্যার হচ্ছে আমাদেরকে দেখানোর জন্য পরে এখানে কারেকশন করে আমাদেরকে দেখাচ্ছে, তা নয়। এটা যখন আমি নোটস পড়িয়েছিলাম তখন থেকে এটা কারেকশন করা ছিল। ঠিক আছে, তখন থেকে এটা কারেকশন করা ছিল, এবং বেসিক্যালি এই কারণেই আমি আরো ভালো করে পড়িয়েছিলাম, কারণ প্রথমে আমাদের নোটসের মধ্যে আমার নিজেরই ভুল হয়েছিল। সেই কারণে তাহলে আমার তখন মনে হচ্ছে যদি আমার যদি ভুল হয় তাহলে স্টুডেন্টদের তো ভুল হবেই। সেই কারণে পার্টিকুলারলি এই ফ্লোটেশনের রুলসের উপরে আমি একটা পুরো ডিফারেন্ট ক্লাস নিয়েছিলাম এবং অনেক কনসেপচুয়াল কোশ্চেন আলোচনা করেছিলাম। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে, পেন্ডুলাম ক্লক দ্যাট কিপস কারেক্ট টাইম অন আর্থ ইজ টেকেন টু মুন দেন ইট উইল রান। এটা তো একদমই ইজি কোশ্চেন, তোমরা সকলে জানো সেম যে আছে ফর্মুলা আছে 2π√L/g। তো এখানে জি এর মানে এখানে কি হবে, এখানে হচ্ছে তোমাদের টি ভেরিজেস 1/√g। তো জি হচ্ছে সান থেকে মুনে গেলে কি হয়ে যায়, কমে যায়। তো সেই অনুযায়ী এখানে এটা হয়ে যাবে, সেই অনুযায়ী এখানে ফর্মুলাটা সেই অনুযায়ী তোমাদের অ্যান্সার এসে যাবে। এখানে কি হয়ে যাবে, এখানে তোমাদের √6 টাইম স্লোয়ার হয়ে যাবে, কারণ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, টি ভেরিজেস √1/g। তাহলে মুনে যখন যাব জি হবে, জি এর পরিমাণ কি কমে যাবে, 1/6 হয়ে যাবে। জি এর পরিমাণ কমে যাওয়া মানে কি হবে, টাইম পিরিয়ড বেড়ে যাবে। টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে ঘড়ি স্লো চলবে। এটা আবার অনেকের কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়। অনেকে ভাবে টাইম পিরিয়ড কমে গেল মানে ঘড়ি হচ্ছে তাহলে দ্রুত চলছে, না, টাইম পিরিয়ড বেড়ে গেল মানে ঘড়ি স্লো চলছে। তার সেম পরিমাণ হচ্ছে মানে 1 সেকেন্ডে ঘড়িটা আরো আস্তে 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 ঘুরছে। টাইম পিরিয়ড কমে যাওয়া মানে ঘড়ি স্লো, আর টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে ঘড়ি ফাস্ট চলছে। সেখানে সঠিক উত্তর হবে 0.6 টাইম স্লোয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, স্প্রিং এর উপর কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। এ স্প্রিং অফ স্প্রিং কনস্ট্যান্ট কে ইজ কাট ইনটু 2 ইকুয়াল হাফস, দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ ইচ হাফ উইল বি। তো এটা তোমরা সকলেই জানো যে আমাদের যে স্প্রিং এর যে থাকে ফর্মুলা থাকে, তোমরা সকলেই জানো এফ ইজ ইকুয়ালস টু কে, কি হয়, এফ ইজ ইকুয়ালস টু কে ইন্টু এক্স, বা এক্সটাকে আমরা অনেক সময় কি বলি, কে ইন্টু এল। তো এখানে আমি কি পাচ্ছি, এখানে আমি পাচ্ছি আমার ফোর্সের কথা কিছু বলেনি, মানে ফোর্স আমি সেম ধরলাম, কে ভেরিজেস কি 1/L। লেন্থকে কেটে যদি আমি L/2 করে দিই তাহলে কে এর কি হয়ে যাবে, কে হয়ে যাবে 2k। লেন্থটাকে আমি কেটে কি করলাম, 2L করে দিলাম, তাহলে আমার এখানে কি L/2 করে দিলাম, আমি দুটো সমান ভাগে কেটে দিলাম, L/2 করে দিলাম। কে এর পরিমাপ, কে এর ভ্যালু কি যাবে, কে এর ভ্যালু হয়ে যাবে 2k। একদম ইজি কোশ্চেন। এই ফর্মুলাটা তোমাদের আমি ক্লাসে করিয়েছি, তো এবং এই ধরনের নিউমেরিক্যালও তোমাদের করানো আছে, এটা তোমরা আশা করছি করতে পেরেছো। কারণ আমি স্প্রিং এর হচ্ছে প্যারালাল কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন, এগুলো সবই তোমাদের ওয়েবস এর মধ্যে পড়ানো আছে। ওয়েব যে চ্যাপ্টারটা আছে, ওয়েব এন্ড অসিলেশন, সেখানে পড়ানো আছে। আচ্ছা, নেক্সট 162 নম্বর কোশ্চেন, এগেন খুব কমন কোশ্চেন। এটা তো তোমরা ডাইরেক্ট ফর্মুলা হিসেবে সবাই হয়তো মনে রাখো, যে এ ভেহিকেল কভার্স half the distance with uniform speed v1 and other half with uniform speed v2, the average speed of the vehicle। এটা তো ইজি, মানে এটা তোমরা ডাইরেক্ট ফর্মুলা হিসেবে মনে রাখো, তাও আমি বলে দিচ্ছি। এখানে আমি তোমাদের যে পড়িয়েছিলাম এভারেজ স্পিডের যে কনসেপ্ট, সেই এভারেজ স্পিডের কনসেপ্ট থেকে তোমরা অ্যান্সারটা করতে পারবে। এখানে কি বলা হয়েছে, যে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড ডিভাইডেড বাই টোটাল এভারেজ স্পিড, মানে কি টোটাল ডিস্টেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। ঠিক আছে, তো এই ফর্মুলার উপর আমি অঙ্ক তোমাদের নিউমেরিক্যাল করিয়েছি। ঠিক আছে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি, এই ফর্মুলার উপর অঙ্ক তোমাদের করানো আছে। এবার কি এই ফর্মুলাটা আমি তোমাদের হয়তো পার্টিকুলার প্রুফ করে দেখান, এই ফর্মুলাটা আমি ডাইরেক্ট নিউমেরিক্যালে ইউজ করেছিলাম। তো এখানে তোমাদের কি বলেছে, এভারেজ স্পিড ইজ ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স ট্রাভেল ডিভাইড বাই টোটাল টাইম টেকেন। তো এখানে তোমাদের ফর্মুলাটাই ডাইরেক্ট জিজ্ঞেস করে নিয়েছে।
কিছুই না, ধরে নাও এখানে আমার টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স আমি 2d ধরে নিলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে আমার টোটাল ডিস্টেন্স কত 2d ডিভাইড বাই কি টোটাল টাইম টেকেন কত d ডিস্টেন্স মানে হাফটা গেছে কত v1 গতিবেগে, বাকি t মানে হাফটা গেছে কত v2 গতিবেগে। তো এখানে লসাগু করে কাটাকাটি করবে, দেখবে ঘুরে ফিরে আসবে 2v1v2 ডিভাইড বাই v1 প্লাস v2, এটাই এসে যাবে। ঠিক আছে, d কেটে যাবে, এখানে লসাগু করে দেখবে অ্যান্সার এইটা এসে যাবে। এটা যদি কেউ না পারো খুব আফসোসের বিষয়, কারণ এটা একদম ডাইরেক্ট ফর্মুলা জিজ্ঞেস করেছে তোমাদেরকে, কোনো নিউমেরিক্যাল জিজ্ঞেস করেনি। এই ফর্মুলাটা তোমাদেরকে আমি মুখস্থ করতে বলেছিলাম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ইউনিট অফ ডিস্টেন্স। তো এটা তো জিপি তোমরা সকলেই জানো। এখানে আমি এগেন তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমাদের ফিজিক্সের যে নোটস আছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, পেড কোর্সের স্টুডেন্টরা তো আমরা দেখবে, সেখানে আমি তোমাদের একটা পুরো ছক প্রোভাইড করেছিলাম স্পেশাল লেংথ ইউনিট বলে। স্পেশাল লেংথ ইউনিট বলে দেখো ছক প্রোভাইড করেছিলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্মি, অ্যাংস্ট্রম, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, লাইট ইয়ার, পারসেক সবকিছু সম্বন্ধে কিন্তু বলা আছে। প্রত্যেকটা ডেফিনেশন, ইউনিট, ভ্যালু কত সব না অপশানে যতগুলো আছে সব বলা আছে। পারসেক, লাইট ইয়ার, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সব বলা আছে। আর তার সঙ্গে ভেরি স্মল ডিস্টেন্স মেজার করার জন্য যে ইউনিটগুলো থাকে অর্থাৎ ফার্মি, অ্যাংস্ট্রম, সেগুলো এখানে আমি তোমাদের আলাদা করে দেখিয়েছিলাম। ঠিক আছে, এইগুলো থেকে কোশ্চেন আসে বলে আমি আলাদা করে একটা ছক তোমাদের পুরো প্রোভাইড করেছিলাম। স্পেশাল ইউনিট লেন্থ, এটা একদম, তাহলে এটা একদম ডিরেক্ট কোশ্চেন, এটা আমাদের নোটস থেকে একদম ডিরেক্ট উঠে এসেছে। আচ্ছা, নেক্সট 174 নম্বর কোশ্চেন বলেছে ডাইলেটোমিটার ইজ ইউজ ফর দ্য মেজারমেন্ট অফ। ডাইলেটোমিটার এটা আমাদের পড়ানোর মধ্যে থেকে আসেনি। ঠিক আছে, এটা এটা আমাদের নোটসের মধ্যে কোথাও ছিল না। এটা ডাইলেটোমিটারের সঠিক উত্তর কি হবে, ডাইমেনশনাল চেঞ্জ ইন মেটেরিয়াল। ঠিক আছে, এটা তাহলে কি আমি 2 নম্বর কোশ্চেন আমি এমন পেলাম যেটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি একদমই আমাদের নোটস থেকে আসেনি। নেক্সট 169 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, 69 নম্বর কোশ্চেন বলা হচ্ছে এ হেভি বডি অ্যান্ড এ লাইট বডি হ্যাভ ইকুয়াল কাইনেটিক এনার্জি দেন। একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তুর কাইনেটিক এনার্জি ইকুয়াল, তাহলে কার হচ্ছে কি হবে, মোমেন্টাম বা ভরবেগ বেশি হবে। এটা বেশি ভালো কোশ্চেন। এটা ডাইরেক্ট ফর্মুলা থেকে উঠে এসেছে। আমি তোমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ারের যে নোটসটা ছিল, ওয়ার্ক এনার্জি পাওয়ারের নোটসে একটা প্রমাণ একটা রিলেশন তোমাদেরকে বলেছিলাম মুখস্থ করতে, কি সেটা হচ্ছে রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম এবং কাইনেটিক এনার্জির মধ্যে ডাইরেক্ট রিলেশনটা তোমাদের আমি মনে রাখতে বলেছিলাম যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু p²/2m, যেখানে আমার পিটা কি, পিটা হচ্ছে আমার মোমেন্টাম, পিটা কি, পিটা হচ্ছে আমার লিনিয়ার মোমেন্টাম। এই জিনিসটা কিন্তু আমি তোমাদের ডাইরেক্ট বলেছিলাম যে কাইনেটিক এনার্জি এবং মোমেন্টামের মধ্যে রিলেশন মাথায় রাখবে, কারণ এটা থেকে কোশ্চেন দেয়। তো এখানে তোমাদের কি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে কাইনেটিক এনার্জি ইকুয়াল। তাহলে আমার কাইনেটিক এনার্জি যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমি বলতে পারি কি p²/2m ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার কনস্ট্যান্ট। আমি ধরে নিতে পারি কনস্ট্যান্ট, কারণ কাইনেটিক এনার্জি ইকুয়াল বলেছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি p² ভেরিজেস 2m, সেখানে আমি বলতে পারি p ভেরিজেস √m। তাহলে m যত বেশি হবে তোমার মোমেন্টাম বা ভরবেগ তত বেশি হবে, সেই অনুযায়ী সঠিক উত্তর কি হবে, হেভি বডি হ্যাজ গ্রেটার মোমেন্টাম। ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন। এবং আমি সরাসরি তোমাদের দেখো এই ফর্মুলার আমি প্রুফ কিন্তু করাইনি, কারণ আমি জানি প্রুফ তোমাদের পরীক্ষায় দেবে না, জিজ্ঞেস করলে ডাইরেক্ট ফর্মুলাটাই জিজ্ঞেস করবে। যেমন ওই এটা করলো এভারেজ স্পিডের ক্ষেত্রে জিজ্ঞেস করলো 2v1v2 ডিভাইড বাই v1 প্লাস v2, ডাইরেক্ট ফর্মুলা জিজ্ঞেস করেছে। কাইনেটিক এনার্জির ক্ষেত্রেও দেখো এখানে আমি তোমাদের এই জন্য ডাইরেক্ট ফর্মুলাটা করিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম যে আইদার এই ডাইরেক্ট ফর্মুলাটা তোমাদের জিজ্ঞেস করবে অথবা ফর্মুলা থেকে এই ধরনের কোনো রিলেশন বা ছোটখাটো কোনো নিউমেরিক্যাল জিজ্ঞেস করবে। তো দেখো এখান থেকে তোমাদের কোশ্চেন এসেছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের আজকের পুরো আলোচনা, ডিটেলসে তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কিন্তু পেড কোর্স থেকে এখানে যথেষ্ট কমন কোশ্চেন এসেছে। ঠিক আছে, তো এখানে তোমাদের আমি বলে দিচ্ছি, আমি কাউন্ট করে দেখেছি টোটাল এখানে কোশ্চেন আছে 20টা। ঠিক আছে, টোটাল 20টা কোশ্চেন আছে আমাদের। টোটাল 20টার মধ্যে আমি তোমাদের দেখালাম দুটো, একটা হচ্ছে এই ডাইলেটোমিটার ওই কোশ্চেনটা, আর একটা আছে আরএমএস এবং এমপিএস ভেলোসিটির যে রেশিও। এই দুটো কোশ্চেন আমাদের পুরোপুরি আমাদের নোটসের বাইরে এসেছে, সেটা আমি স্বীকার করছি, দুটো আমাদের পুরোপুরি নোটসের বাইরে এসেছে। এই জায়গাটা হচ্ছে আমাদের কভার করা ছিল না। তো এই আরএমএস এবং এমপিএস এটা আমি তোমাদেরকে নোটস আপডেট করে দেবো। ঠিক আছে, এটা আমি তোমাদের নোটস আপডেট করে দেবো, ওই জায়গাটা আমি তোমাদেরকে নোটটা আপডেট করে দেবো। অ্যাকচুয়ালি আমি কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়িয়েছিলাম,
বাট কাইনেটিক থিওরি অফ গ্যাসে আমি আরএমএস স্পিড, এমপিএস স্পিড এগুলো পড়াইনি, কারণ এগুলো থেকে যে কোশ্চেন দিয়ে দিতে পারে এটা আমার মাথায় ছিল না। ঠিক আছে, তো তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ মাত্র দুটো কোশ্চেন একদম বাইরে থেকে আমাদের বাইরে ছিল, বাকি 18টা। 20-র মধ্যে 18 মানে কত, 90%। 90% কোশ্চেন আমাদের নোটস থেকে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কমন এসছে। আইদার কিছু কিছু কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ একদম হচ্ছে ডাইরেক্টলি পুরো সেম টু সেম কনসেপ্ট উঠে এসেছে, মানে তোমরা যদি শুধু নোটসটাকে অন্ধের মতো মুখস্থ করে যাও তাও তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর কিছু কিছু কোশ্চেন হচ্ছে ইনডাইরেক্টলি তোমাদের কনসেপ্টের উপর কোশ্চেন এসেছে। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি 90%। আর এবারের কোশ্চেন কিন্তু টাফ হয়েছে, আমি বারবার করে বলছি, এবারে সায়েন্সের কোশ্চেন কিন্তু টাফ হয়েছে, সেটা তোমরাও জানো। এই কোশ্চেনও 90% কমন এসছে আমাদের নোটস থেকে। এত কমন আমার মনে হয় না অন্য কেউ করাতে পারবে, কারণ অন্য কোথাও এত ডিটেলসে নোটস তোমাদের প্রোভাইড করা হয় না বা এত ডিটেলসে পড়ানো হয় না। অতএব তোমাদের বন্ধুদেরকে বলে দাও যে যেখানে এদিক ওদিক তারা এই ওয়ান লাইনার পড়ে বেড়াচ্ছে, এসব ওয়ান লাইনার পড়া ছেড়ে ডিটেলসে ভালো করে পড়তে এখানে এসে। ঠিক আছে, কারণ অনলাইনের যে জামানা চলে গেছে, ওয়ান লাইনার পড়ে এখন কিন্তু আর তোমরা সায়েন্স পোর্শনে করতে পারবে না, উতরাতে পারবে না, কারণ সায়েন্সে বরাবরই হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন থাকে, এবারেও কনসেপচুয়াল কোশ্চেন এসেছে। এই ছিল হচ্ছে আমাদের আজকে অ্যানালাইসিস। তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে এমএইচ এডুকেশন ল্যাবের যে নোটস, সেই নোটসের স্ট্যান্ডার্ড কীরকম এবং সেই নোটস থেকে কিভাবে কোশ্চেন কমন এসেছে, এইভাবেই তোমাদের কিন্তু পড়তে হবে। এভাবে না পড়লে কিন্তু ডাব্লিউবিসিএস এর সায়েন্সের নাম্বার তুলতে পারবে না। যে তোমরা সবাই বলো না যে সে ডাব্লিউবিসিএস এর সায়েন্সে কি করে নাম্বার তুলবো, সায়েন্স উইক, আমার সায়েন্সে নাম্বার ওঠে না, কি করে উঠবে? তোমরা তো আলতু ফালতু জায়গায় পড়ে বেড়াও। তোমরা হচ্ছে সব সময় কি করো, ও যে সমস্ত জায়গায় হচ্ছে ওয়ান লাইনার পড়ানো হয়, যে সমস্ত বিভিন্ন যে ওয়ান লাইনার বই থাকে, এই যে তোমার বিভিন্ন আমি অনেকেই দেখেছি বলে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য সায়েন্সে লুসেন্ট পড়ে নাও। লুসেন্ট নিঃসন্দেহে ভালো বই, লুসেন্ট আমি অস্বীকার করছি না, বাট লুসেন্ট শুধু পড়ে কিন্তু ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা তোমরা কভার করতে পারবে না। আমি অনেক সময় বলেছি যে সায়েন্সের জন্য তোমরা বই হিসেবে, কারণ আর তো কোনো বই এভেলেবেল নেই, কি বলবো বলো, বই তো আর কোনো সায়েন্সের আর আলাদা করে ডাব্লিউবিসিএস এর জন্য এভেলেবেল নেই। তাই আমি তোমাদের বলেছি তাহলে তোমরা লুসেন্ট আর অ্যারিহ্যান্টের এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্সটা পড়ে নাও, তাহলে তোমাদের মোটামুটি হয়ে যাবে। কিন্তু তোমার এই ধরনের জেনারেলি যে ধরনের কোশ্চেন করে তাতে হয়তো হয়েও যাবে, মানে তোমরা হয়তো করেও ফেলতে পারবে, ওই দুটো বই পড়ে গিয়ে হয়তো 70-80% তোমরা অ্যান্সার করেও ফেলতে পারবে। বাট এবছর যেরকম কোশ্চেন করেছে, এইরকম কোশ্চেন যদি করে তাহলে কিন্তু ওই রকম ওয়ান লাইনার পড়ে বা কোনো বই পার্টিকুলার একটা খালি ওই ছোট বই পড়ে নিয়ে কিন্তু ডাব্লিউবিসিএস এর সায়েন্স তোমরা কিন্তু করতে পারবে না, অ্যান্সার করতে পারবে না। তোমাদের কিন্তু যেভাবে এখানে ডিটেলসে পড়ানো হয়েছে এভাবে কিন্তু ডিটেলসে তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আমাদের তোমরা যারা পেড কোর্সে আছো তারা জানো অলরেডি যে আমাদের কিন্তু সায়েন্স পোর্শন, মানে দুর্ভাগ্যবশত বায়োলজি থেকে কোশ্চেন এবছর করেনি, বায়োলজিও কিন্তু অনেক ডিটেলসে পড়ানো হয়েছিল। প্রত্যেকটা জিনিস কত, প্ল্যান্ট মরফোলজি কোথাও কেউ পড়ায় না, আমরা এখানে এমএইচ এডুকেশন ল্যাবে প্ল্যান্ট মরফোলজি পড়িয়েছিলাম, কারণ প্ল্যান্ট মরফোলজি থেকে কোশ্চেন আসে। বোটানির পোর্শন কোথাও পড়ানো হয় না, আমরা লিখে দিয়েছি বোটানি পোর্শন প্ল্যান্ট মরফোলজি, প্ল্যান্ট অ্যানাটমি মানে হচ্ছে তোমার এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, এই জায়গাগুলো, এই জায়গাগুলো বা প্ল্যান্টের হচ্ছে ক্লাসিফিকেশন, এই বোটানির পোর্শনগুলো কোথাও কেউ পড়ায় না, কিন্তু এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, স্টুডেন্টরা করতে পারে না। সব আমাদের এমএইচ এডুকেশন ল্যাবে ডিটেলসে পড়ানো হয়েছে। তো যাই হোক, দুর্ভাগ্যবশত আমাদের এমএইচ এখান থেকে আসেনি, আমাদের কোশ্চেন আসেনি এবছর বায়োলজি থেকে, তো কিছু করার নেই। এর আগের বারে যখন 2020 সালে হয়েছিল, 2020 সালেও আমি তোমাদের ইউটিউবে দেইনি, বাট আমি আমাদের পেড কোর্সে হচ্ছে অ্যানালাইসিস করে দেখেছিলাম, সেবারেও হচ্ছে কিন্তু আমাদের 90% কোশ্চেন কমন ছিল সায়েন্সের উপরে। তখন আগের বারে যখন 2020 সালে পরীক্ষা হয়েছিল তখন আমি শুধুমাত্র কেমিস্ট্রিটা তখন কমপ্লিট হয়েছিল সিলেবাস, কারণ তখন সদ্য সিলেবাস মানে পেড কোর্স শুরু হয়েছিল, তো তখন কেমিস্ট্রিটা শুধুমাত্র হয়েছিল, কমপ্লিট হয়েছিল, কারণ আমাদের তো ব্যাচটা অ্যাকচুয়ালি 2021-কে টার্গেট করে লঞ্চ হয়েছিল, তো 2020 সালের যখন পরীক্ষা হয় তখন কেমিস্ট্রিটা কমপ্লিট হয়েছিল। তো যেটুকু কমপ্লিট হয়ে গিয়ে মানে কেমিস্ট্রিটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো, সেখান থেকেও আগের বছরও কিন্তু 90% কমন এসেছিল আমাদের এমএইচ এডুকেশন ল্যাবের যে নোটস ছিল সেখান থেকে। সেটাও আমি অ্যানালাইসিস করে স্টুডেন্টদেরকে দেখিয়েছিলাম, পুরো এরকম কোশ্চেন পুরো স্ক্রিনশট তুলে আমি ইউটিউবে আমি দেইনি, কারণ যেহেতু তখন হচ্ছে সেরকমভাবে হয়নি কিছু, মানে পুরো সায়েন্সটা হয়নি, শুধু কেমিস্ট্রিটুকু হয়েছিল। কিন্তু কেমিস্ট্রির মধ্যে যে কটা কোশ্চেন ছিল তার মধ্যে 90% কমন এসেছিল। আমরা যত সময় খেয়াল করছি একটাই কোশ্চেন, কেমিস্ট্রিতে একটাই কোশ্চেন খালি আসেনি, বাকি যত ছিল সব কোশ্চেন কমন এসেছিল নোটস থেকে। এবারও তুমি দেখে নাও, এবারও কেমিস্ট্রিতে শুধু আরএমএস এর যে আরএমএস গতিবেগের যে কনসেপ্টটা, ওইটা ছাড়া বাকি সব কোশ্চেন থেকে কেমিস্ট্রির কমন এসেছে। আর ফিজিক্সের খাতলি হচ্ছে তোমাদের এই ডাইলেটোমিটার যেটা ছিল, এই ডাইলেটোমিটারটা খালি কমন আসেনি, ডাইলেটোমিটারটা ছাড়া ফিজিক্সের বাকি জিনিস আইদার কনসেপ্ট অথবা সরাসরি কমন এসেছে। ঠিক আছে,
তো এই ছিল আজকে তোমাদের একটা সেশনটা একটু বড় হয়েছে, কারণ এখানে তোমাদের সায়েন্সের যে কোশ্চেনগুলো ছিল প্রত্যেকটা কোশ্চেনে দেখো পুরো ডিটেলড সলিউশন তোমাদের এখানে দেওয়া হয়েছে, মানে পুরো কি কনসেপ্ট আছে এখানে, তার ভিতরে কনসেপ্ট কি, কিভাবে তোমরা নিউমেরিক্যালগুলো সলভ করবে, পুরো জিনিসটা এখানে তার থিওরিটা কি আছে, সেই থিওরিটার পিছনে থিওরি কি আছে, সমস্ত জিনিস পুরো ডিটেলসে তোমাদের এখানে করানো হয়েছে। যে কারণে আজকে ক্লাস সেশনটা একটু লেন্দি হয়েছে, তো ক্লাসটা একটু ধৈর্য ধরে দেখো এবং এই ক্লাসটা করলে কিন্তু তোমাদের আশা করি কিছুটা হলো কনসেপ্ট, মানে একটা ধারণা তৈরি করতে পারছো যে কিভাবে তোমাদের ডাব্লিউবিসিএস এর সায়েন্স পড়তে হবে, অ্যাকচুয়ালি কিভাবে তোমাদেরকে ডাব্লিউবিসিএস এর সায়েন্স পড়তে হবে, কিভাবে পড়লে তোমরা কোশ্চেন অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, অনেকে তো সায়েন্সে উল্টেছো, আমি জানি অনেকে সায়েন্সে উল্টে গেছে, অনেকেই বলছে সায়েন্স খুব কঠিন খুব কঠিন। ইউটিউবে দেখলাম ভিডিওতে অনেকে এসে উল্টোপাল্টা খুব বলেছে, যখন আমরা কাট অফ প্রেডিকশন করছিলাম উল্টোপাল্টা খুব বলেছে যে স্যার আপনি কি করে বলেন ইজি, কি করে বলেন এত, কি করে বলেন হচ্ছে কোশ্চেন পারবে, আমরা করতে পারিনি। ঠিক আছে, কেউ একজন তো বলছিলাম ডাইরেক্টলি আমাকে বলেই দিয়েছে যে স্যার আপনি পরীক্ষায় বসে দেখুন তো আপনি কটা করতে পারেন। আমার দরকার নেই, ঠিক আছে, আমি জানি আমি স্টুডেন্টদেরকে কি পড়িয়েছি সেটা তোমাদের চোখের সামনে আজকে তোমরা দেখতে পাচ্ছ, যে আমি কি পড়িয়েছি তোমাদের এখানে, কি পড়ানো হয়েছে, আর সেখান থেকে কতটা কমন এসছে, কতটা কিভাবে কনসেপ্টগুলো সব কভার করা হয়েছে এখানে। আর সেই ভিত্তিতে আমি বলেছিলাম যে কোশ্চেন ঠিকঠাক আছে, কারণ আমি জানি যে এখানে যারা পড়েছে, নিয়মিতভাবে ক্লাস দেখেছে, নোটস পড়েছে, প্র্যাকটিস করেছে, সে ঠিক এক্সেল করে বেরিয়ে গেছে, সে ঠিক 90% কমন লাগিয়ে দিয়েছে, 90% তার কমন এসছে, সেখানে সে ঠিক 80%-এর উপরে স্কোর করে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল আজকে সেশন, নেক্সট দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আর সবার সঙ্গে এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দাও, যে এখানে তোমাদের ডিটেলস পুরো সলিউশন করানো হলো, এবং সবাইকে জানিয়ে দাও যে এমএইচ এডুকেশন ল্যাবের কীরকমভাবে পড়ানো হয়, এবং এখান থেকে পড়ে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্সের এত কঠিন কোশ্চেন সত্ত্বেও, কোশ্চেনের লেভেল আপ হওয়া সত্ত্বেও তোমরা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার করতে পারতে যদি এখান থেকে পড়তে। যারা পড়েছো তারা পেরেছো, যারা পড়তে তারা পারতে, আর যারা ভবিষ্যতে পড়বে তারা অবশ্যই আমি ওদের গ্যারান্টি দিচ্ছি পরের বছর আমি এখানে দাঁড়িয়ে থাকবো, 2022-এ যখন হবে পরীক্ষা হবে, 2022-এর কোশ্চেনও আমি তোমাদেরকে দেখাবো যে এখানে 90% কমন এসছে, ডাইরেক্টলি আর ইনডাইরেক্ট, মানে এইভাবে কনসেপ্টের উপর, অথবা ডাইরেক্টলি পুরো থিওরি থেকে 90% কমন এসছে, আমি তাদের গ্যারেন্টি দিচ্ছি। এখন থেকে তোমরা লিখে রাখো, 2022-এও যখন পরীক্ষা হবে ডাব্লিউবিসিএস এর, তখন আমি তোমাদেরকে এরকম ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে আমাদের নোটস থেকে 90% কমন আসতেই হবে, কারণ এইভাবেই কনসেপ্ট সমস্ত কিছু ডিটেলসে কভার করে এখানে পড়ানো হয়, হাওয়াবাজি এখানে করা হয় না, এখানে ডিটেলসে পড়ানো হয়। ঠিক আছে, এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস,